সবাই আস্তে আস্তে জয়েন হোক, ততক্ষণ হচ্ছে আমি আগের পড়াতে একটু লেখা শুরু করি। দেখো সবাই জয়েন হতে থাকুক, কেমন? এই টাইপের সমানুতাকে বলা হচ্ছে ইজেড সমান, যেটা আজকে পড়ব। বাকিগুলো হচ্ছে নর্মাল সমানু, বাট এই টাইপের সমানুকে বলা হচ্ছে কি ইজেড সমানু। এই টাইপের সমানুকে কি বলা হচ্ছে আমাকে বলো? ইজেড সমানু। কি বলা হচ্ছে? ইজেড সমানু। ওকে ভাইয়া, C6H12 এরটা একটু করে দিয়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কোনটা করে দিব বলো? C6H12 এর পরে প্রবলেম একসাথে বলতে পারো। আচ্ছা এটা হচ্ছে ইজেড সমান। আচ্ছা এটা বাদে বাকি যতগুলো আছে না 1 2 3 সবগুলো হচ্ছে নরমাল ভাবে হবে। ধরো আমি তোমাকে বললাম সেটা হচ্ছে কি যে আজকে কিছু নতুন টাইপের কিছু করাচ্ছি। ধরো ম্যালিক অ্যাসিড, আমি বলতেছি আজকে সংকেতটা কি? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেত সবাই জানো? ম্যালিক অ্যাসিডের সংকেত কি? ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে কি ফিউমারিক অ্যাসিড। এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং কি ফিউমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা CH ডাবল বন্ড CH এটা হচ্ছে ম্যালিক অ্যাসিডের সংকেত। ম্যালিক অ্যাসিডের সংকেত কোনটা? এটা হচ্ছে কি ম্যালিক অ্যাসিডের সংকেত। এই ম্যালিক অ্যাসিড যদি আমাদের যদি পরীক্ষা দ্বারা প্রশ্ন আসছে যে ম্যালিক অ্যাসিড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা, সো ম্যালিক অ্যাসিড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা সেটার জন্য আমাকে কি করতে হবে? দেখো ফার্স্ট অফ অল C ডাবল বন্ড দিছি, দেওয়ার পরে দেখো C ডাবল বন্ড C দিছি, এরপর এখানে একটা H আছে না, H সবসময় সিঙ্গেল রাখবা। ধরো Hটাকে সিঙ্গেল নিচে রাখলা আর C ডাবল H উপরে, আর এখানে H আছে না একটা সিঙ্গেল রাখলা, Hটাকে সবসময় সিঙ্গেল রাখবা আর C ডাবল H উপরে। এটাকে বলা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এটাকে বলা হচ্ছে কি ম্যালিক অ্যাসিড। এটা নরমালের নামটা যদি করো সেটা হচ্ছে কি যে বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড, বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড, সিস বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড। এরপর এটা সিস কেন বলা হচ্ছে? কি বলছিলাম? একই টাইপের পরমাণু যদি একই পাশে অবস্থান করে, একই টাইপের পরমাণু যদি একই পাশে অবস্থান করে তাকে বলবো সিস। একই টাইপের পরমাণু যদি অপোজিট সাইডে অবস্থান করে, একই টাইপের পরমাণু দেখা যাচ্ছে এটা, একই টাইপের পরমাণু যদি অপোজিট সাইডে অবস্থান করে তাকে আমি বলবো ট্রান্স। কতটুকু দেখা যাচ্ছে দেখি তো? হ্যাঁ দেখা যাচ্ছে না এটা? আচ্ছা একই টাইপের পরমাণু যদি একই সাইডে অবস্থান করে তাহলে সেটাকে বলবো সিস। তো এটার নামটা কি আমাকে বলো? সিস বিউট 2 ইন ডাইওইক অ্যাসিড। এটার নামটা কি? দেখা যাচ্ছে এটা পুরোটা? দেখা যাচ্ছে কিনা একটু দেখতেছি। খুব সুন্দর দেখা যাচ্ছে। তার ক্লাসটা মনে হয় অনেকেই কমপ্লিট করতে পারে নাই, তাই প্রেজেন্ট কম। দেখো এরপরে কি ট্রান্স, হ্যাঁ আসলে প্রেজেন্ট কম। দেখো ট্রান্স বিউট 2 ইন ডাইওইক অ্যাসিড, ট্রান্স বিউট 2 ইন ডাইওইক অ্যাসিড। দেখা যাচ্ছে না? আচ্ছা এটার নামটা কি? ম্যালিক অ্যাসিড। কোনটা সংকেত হচ্ছে এটা? আচ্ছা
এটা মেলিক অ্যাসিড আমি এভাবে বলবো না। কেন বলবো না? দেখো মেলিক অ্যাসিডটা তুমি একটু মুছে দাও। ফার্স্ট অফ অল মেলিক অ্যাসিডটা মুছে দিবা। এখানে যে সিসটা লেখা আছে না, ব্যাস সিস নাকি যাই হোক সমস্যা নাই, সিআইএস হবে আর কি, সিআইএস হবে, সমস্যা নাই। দেখো এই যে সিসটাকে বলা হচ্ছে, সিসের নাম একটা আছে, সেটা হচ্ছে কি মেলিক অ্যাসিড অথবা ম্যালাইক অ্যাসিড বলে, যাই হোক। আর যে ট্রান্সে দেখতে পাচ্ছ না, সেটাকে বলতেছে ফিউমারিক অ্যাসিড। কি বলতেছে? মানে আলাদা একটা নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, মানে অ্যাসিডের নাম দেওয়া হয়েছে। মানে কেউ যদি আস্ক করে এই অ্যাসিড এবং এই অ্যাসিড কি সেম, কখনো সেম না। এটার যে ভৌত ধর্ম বা এটার যে ধর্ম, মানে এটার যে রাসায়নিক ধর্ম, এটার যে রাসায়নিক ধর্ম, দুইটাই কিন্তু হচ্ছে অমিল, মানে দুইটার মধ্যে মিল নেই। মানে এদের ধর্ম এবং এদের ধর্ম তাদের আলাদা, অভিন্ন বলা যাবে না, মানে আলাদা বলা যাবে, মানে ভিন্ন বলা যাবে। তাদের ধর্ম এবং তাদের ধর্ম হচ্ছে ভিন্ন। কাদের? এটা মেলিক অ্যাসিড, যেটা সিস হবে সেটাকে বলা হচ্ছে মেলিক অ্যাসিড, আর যেটা ট্রান্স হবে সেটাকে বলা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। মানে সিস আলাদা যৌগ, ট্রান্স আলাদা যৌগ। কেন? কারণ তাদের মধ্যে ডাবল বন্ড আছে এবং তাদের মধ্যে মুক্ত গুণনটা রহিত হচ্ছে, মুক্ত গুণন বাধাপ্রাপ্ত হচ্ছে, সেজন্য এটা এবং এটা আলাদা যৌগ, সেজন্য তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলে। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। ধরো আমি তোমাকে আরেকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে কি, এটা কি গেল, মেলিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড গেল না? এখন ধর আমি তোমাকে বললাম সেটা হচ্ছে কি সিনামিক অ্যাসিড। কি বললাম আমাকে বলো? সিনামিক অ্যাসিড। এটা লিখছো সবাই? সিনামিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম, সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড কি আমাকে বলো সংকেতটা? C6H5, CH ডাবল বন্ড CH C ডাবল H। কেউ যদি আস্ক করে এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, তুমি কি করবে? ফার্স্ট অফ অল C ডাবল বন্ড দিছো, দেওয়ার পরে তুমি এরপরে কাজটা কি করবা? C ডাবল H কয়টা আছে? এখানে একটা আছে, H টাকে আজীবন সিঙ্গেল রেখে দাও, কারো কোনো সমস্যা আছে? নাই। এরপরে এখানে H টাকে সিঙ্গেল রেখে দাও, এখানে C6H5 রাখো। এখন তুমি বলতেছো যে ভাইয়া এই জায়গায় একটু কনফিউশন আছে, কেন ভাইয়া? কারণ এখানে C6H5 আর C ডাবল H দুটো তো সেম যৌগ না। আচ্ছা তাহলে এটা কি সিস ট্রান্স হবে? শর্তের মধ্যে কি বলা আছে একটু দেখো তো সবাই। ধরো শর্তের মধ্যে কি বলা আছে আমরা দেখো। C6H5 টাকে কি বলা হচ্ছে আমাকে বলো। আমি ধরো বললাম এটাকে বললাম A, এটাকে আমি বললাম B, এটা যদি B হয় এটাও B হবে, এটা যদি A B, আর এটা কি ডিফারেন্ট একটা যৌগ, সেটাকে বললাম X। তো শর্তটা দেখো তো, এটা কি গুণ করো তো দেখি, AB ইনটু C ডাবল বন্ড AB, এদিকে দেখো AB C ইনটু ডাবল বন্ড C, এরপরে BX। শর্ত কি মিলছে? কয় নম্বর শর্ত এটা? AB ইনটু C C ইনটু BX, তাহলে 100% জ্যামিতিক সমানতা দিবে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমি সিস ট্রান্স কেমনে বসাবো? খুবই সিম্পল। এটা কি হাইড্রোজেন না? দুইটা পরমাণু যে একই হতে হবে বলে কথা নাই। একটা পরমাণু যদি একই হয়, ধরো এই পরমাণু এবং এই পরমাণু সেম সাইডে অবস্থান করতেছে, আমি কি বলছিলাম? যদি একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করলে, একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করলে তাকে বলবো সিস। এখন যদি একই ধরনের পরমাণু বিপরীত পাশে অবস্থান করলে, বিপরীত পাশে অবস্থান করলে কি বললাম? বিপরীত পাশে অবস্থান করলে কি বললাম? H। আচ্ছা জৈব রসায়ন স্যার প্রতিদিন টানা পড়াচ্ছেন কেন? আমি আরো এক সপ্তাহ টানা পড়াবো জৈব রসায়ন, কারণ তোমাদেরকে ধরে রাখা খুবই টাফ। আগামী এক মাস পরে কাউকে পাবো না আমি। জৈব রসায়ন আমাকে এট এনি কস্ট তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ জৈব রসায়ন আমি যদি অফলাইনে পড়ে অনলাইনে পড়ে আমাকে টানা পড়াইতে হবে যে ভাইয়া, পারা যাবে না। এখন এত কনসেপ্টুয়াল ক্লাস যদি আমি দিতে যাই, ডেইলি টানা ক্লাস দিতে হবে। একদিন পর পর যদি ক্লাস দিই 3 মাস লাগবে জৈব রসায়ন পড়াতে, অন্তত এই সিকোয়েন্সে পড়াতে গেলে 3 মাস লাগবে। প্রতিদিন কলেজ খুলে যাবে। দেখো কিছু করার নেই ভাই, কষ্ট হলে টানা করতে হবে। জৈব রসায়ন পড়তেছো তুমি, H C ডাবল H, H টাকে উপরে পাঠিয়ে দিছি, আগেরটার মতো থাকবে, আর উপরে কি থাকবে? C6H5। তারা পরস্পর কি সমাণু? জ্যামিতিক সমাণু। আচ্ছা কি বললাম? যদি একই টাইপের পরমাণু একই পাশে অবস্থান করলে সেটাকে বলা হয় সিস। একই টাইপের পরমাণু বিপরীত পাশে অবস্থান করলে তাকে বলা হয় ট্রান্স। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা আর এটা তো সেম যৌগ না, সমস্যা নাই। জ্যামিতিক সমানতা সত্যের মধ্যে বলা হয়েছিল সবসময় সেম টাইপের যৌগ থাকতে হবে বলে কথা নাই। দেখছো 3 নম্বর সত্যটা দেখো, AB ইনটু C C ইনটু BX, সত্য মিল পাইছো? সবসময় যে সেম টাইপের যৌগ হতে হবে বলে তেমন কোনো সত্য নেই। একটা মিললে হয়ে যাবে, শুধুমাত্র একটা মিললে হয়ে যাবে। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো তো চারটাই ভিন্ন, এটা আলাদা, এই টাইপের সমাণু হচ্ছে আলাদা, এটার জন্য আলাদা রুলস আসবে, সেটাকে বলা হয় ইজের সমাণু, এটা আলাদা। বাট 3 পর্যন্ত হচ্ছে আমি তোমাকে এতটুকু বুঝাইছি। এটার নামটা কি আমাকে বলো?
এটার নাম হচ্ছে সিস সিনামিক অ্যাসিড, ট্রান্স সিনামিক অ্যাসিড। এটাকে বলা হয় সিনামিক অ্যাসিড, সিস সিনামিক অ্যাসিড, ট্রান্স সিনামিক অ্যাসিড। এটা সিনামিক অ্যাসিড, নামটা কি আমাকে বলো? সিনামিক অ্যাসিড, নামটা কি? সিনামিক অ্যাসিড। আইপ্যাক নাম এখন ফলো করার দরকার নেই। ওকে, এতটুকু বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমাদের তাহলে মোটামুটি গেছে। তার মানে আমি তোমাকে এই জিনিসটা দিয়ে ক্লিয়ার করাচ্ছি। কোন জিনিসটা ক্লিয়ার করাইছি? যাদের সবসময়, যেমন আমারও ইন্টার লাইফে প্রশ্ন থাকতো, ইন্টারমিডিয়েট যখন আমি ছিলাম, প্রশ্ন ছিল আরে ভাই এটা তো সেম জিনিস না, কেমনে মানে কেমনে হচ্ছে? কারণ আমি তো পড়ছিলাম এ বি ইন্টু সি, সি ইন্টু এ বি, এ বি ইন্টু সি, সি ইন্টু এক্স, এ বি ইন্টু সি, সি ইন্টু বি এক্স। কেমনে পসিবল এটা? তার মানে সত্যের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র দুইটা পরমাণু সেম থাকলে চলবে। এটা ভুলে যাও, 4 নাম্বারটা ভুলে যাও, 4 নাম্বারটা বিয়ন্ড ইমাজিনেশন, এটা ভুলে যাও। 1 2 3 এর মধ্যে বলা হচ্ছে কি তোমার এ বি সি ইন্টু এক্স, সি ইন্টু বি এক্স, অর্থাৎ দুইটা পরমাণু সেম থাকলে হবে। দেখো এ এ সেম আছে, জ্যামিতিক সমাধান দিছে, বি বি সেম আছে, জ্যামিতিক সমাধান দিছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ যে কোনো একটা সমান থাকলে ওই সমান যেটা আছে না, মানে যে কোনো একটা সমান বলতে যে কোনো একটা একই থাকলে ওই একই পরমাণু বা একই মূলকটা নিয়ে আমি চিন্তা করব। যদি একই টাইপের পরমাণু, মানে এটা সেম সাইডে অবস্থান করে সিস ভিন্ন করছে ট্রান্স, ওটাকে ভুলে যাও, ওটাকে ভুলে যাও। এতটুকু বোঝা গেছে? ভেরি গুড। তাহলে সিনামিক অ্যাসিড গেল, ফিউমারিক অ্যাসিড গেল, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আসি চাক্রিক যৌগের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আমি পুরা পরেরটা পড়া পড়াবো। ধরো চাক্রিক যৌগটার ক্ষেত্রে পড়াচ্ছি। চাক্রিক যৌগের ক্ষেত্রে আমি তোমাকে শর্তের মধ্যে কি বলছিলাম? জ্যামিতিক সমাধান শর্ত কি ছিল? চাক্রিক যৌগ অথবা ডাবল বন্ড থাকতে হবে। একটা চাক্রিক যৌগ কিভাবে জ্যামিতিক সমাধান প্রদর্শন করে? সবার মনের মধ্যে প্রশ্নটা যে ভাইয়া একটা চাক্রিক যৌগ কিভাবে জ্যামিতিক সমাধান প্রদর্শন করতে পারে? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল এটা কি? এখানে একটা কার্বন আছে না, শো করি নাই আর কি ভাই, শো করি নাই। এখানে একটা কার্বন আছে না, শো করি নাই। এখানে একটা কার্বন আছে না, শো করি নাই। আচ্ছা, শো করি নাই, সমস্যা আছে? আচ্ছা, এই কার্বনের কয়টা হাত ফেলেছে? একটা হাত, দুইটা হাত। আরে ভাই এটা কিভাবে লিখলে এভাবে না, একটা হাত দুইটা হাত ফেলেছে, আর বাকি হাত কয়টা? দুইটা না? এই দুইটা হাতের মধ্যে একটা হাত নিচে হাইড্রোজেন তো নিবে, কার্বন এবং হাইড্রোজেন ভাই ভাই, কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে কি ভাই ভাই। এমন আরেকটা হাত নিচে কে? CH3। সাপোজ CH3 নিচে, এখানের মধ্যে একটা হাত নিচে কে? সেম ভাবে হাইড্রোজেন, আরেকটা হাত নিচে কে? CH3। প্রশ্ন হচ্ছে এই যৌগটা কি সিস সমাণু দিবে? এই যৌগটা কি সিস সমাণু দিবে? প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, সিস সমাণু, ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণু সেমই তো না? জ্যামিতিক সমাণু অপর নাম কি? সিস ট্রান্স। এখন একটা যৌগ জ্যামিতিক সমাণু দিবে কিনা দিবে না, সেটার জন্য মেইন কন্ডিশনটা কি? মুক্ত ঘূর্ণন রহিত হতে হবে, অর্থাৎ মুক্ত ঘূর্ণন করা যাবে না। মুক্ত ঘূর্ণন যদি হয়ে না থাকে তবে হচ্ছে জ্যামিতিক সমাণু দিবে, তবে হচ্ছে কি জ্যামিতিক সমাণু দিবে, তবে হচ্ছে কি। লাইট এতক্ষণ আসে নাই, এখন লাইট আসছে, একটা লাইট বন্ধ ছিল। তবে হচ্ছে কি জ্যামিতিক সমাণু দিবে। এখন এই জিনিসটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এটা কয়টা বন্ড দেখো? একটা, দুইটা, তিনটা। এখানে কার্বন কয়টা? তিনটা। এই কার্বন তিনটা হচ্ছে 3 তালায় দিয়ে আটকানো। এই কার্বনটা হচ্ছে এই কার্বন এবং এই কার্বনের সাথে কিন্তু আটকানো। রিমেম্বার, এই কার্বন এই কার্বনের সাথে, অর্থাৎ এই পুরা কার্বনের সাথে আটকানো, এই কার্বন আবার এই কার্বনের সাথে আটকানো, আবার এই কার্বন এই কার্বনের সাথে আটকানো, আবার এই কার্বন এই কার্বনের সাথে আটকানো। অর্থাৎ তুমি যদি চিন্তা করে দেখো যে গত ক্লাস আমি কি পড়াইছিলাম তোমাকে আমি বলছিলাম যে হচ্ছে এখানে যখন থাকে না এরকম, এবার বলছিলাম না যে এই কার্বন পাইবন থাকে, পাইবন থাকে, পাইবন থাকে। সো পাইবন গুলো কি থাকে? উপরে নিচে আটকানো থাকে। আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন মানে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। এটা তো গত ক্লাসে বলছিলাম। সেম ঘটনা এখানে হচ্ছে কিনা দেখো তো, এই কার্বন এই কার্বনের সাথে আটকানো, এটা লক, এই যে এই জিনিসটা লক, এটা লকড। এই কার্বন এই কার্বনের সাথে আটকানো, আবার এই কার্বন এই কার্বনের সাথে আটকানো, তাহলে এটাও লকড। তাহলে তুমি এই কার্বনকে ধরে তুমি এই কার্বনকে চাইলে ঘোরাতে পারবে না। এই কার্বনকে ধরে তুমি যদি এই কার্বনকে, অর্থাৎ তুমি যদি বলো ভাইয়া আমি হচ্ছে CH3টাকে আমি হচ্ছে উপরে নিয়ে যাব আর হাইড্রোজেনটাকে আমি নিচে নিয়ে আসবো, তুমি বলছো এই কার্বনকে ধরে আমি এই কার্বনকে ঘুরাবো, বাট তুমি সেটা পারবা না। এই কার্বনকে ধরে এই কার্বনকে যখন ঘুরাতে যাবা তখন এই লকগুলো ভেঙে যাবে, মানে এই লকটা ভেঙে যাবে। সাপোজ এই লকটা যদি ভেঙে যায়, এই লকটা ভেঙে গেছে, কোনটা? এই কার্বনের সাথে এই কার্বনের লকটা ভেঙে গেছে, তাহলে কি হচ্ছে দেখো,
এই কার্বনের সাথে এই কার্বনটা যদি লগ যদি ভেঙে যায় তাহলে এটা কি আর হচ্ছে কি চাকরিক হচ্ছে? চাকরিক মানে কি, ধরো এই লগটা ভেঙে গেছে, এটার সাথে এটা লগ ভেঙে গেছে, লগ যদি ভেঙে যায়, ধরো লগটা ভেঙে গেছে, একদম লগ ভেঙে গেছে, লগ যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের সাথে আর চাকরিকভাবে যুক্ত নাই, আবার এই কার্বনের সাথে চাকরিকভাবে যুক্ত নাই, অর্থাৎ পুরা যৌগটাই বিলুপ্ত হয়ে যাবে যদি তুমি যদি ঘোরাও। কারণ ঘোরাতে গেলে তাকে যদি ঘোরানোর সিস্টেমটা কি রকম, এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ধরে এইভাবে ঘোরাতে হবে, ঘুরাইছো ভেঙে যাবে, ঘুরাইছো ভেঙে যাবে, ঘুরাইছো ভেঙে যাবে, তাহলে পসিবল না। তার মানে এখানেও তার সীমাবদ্ধতা আছে, তার মানে এখানেও মুক্ত ঘূর্ণন রহিত হচ্ছে। মূল রিজন হচ্ছে এটাই। একটা চাকরিক যৌগ ডাবল বন্ড নাই কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কথা বুঝা গেছে? একটা চাকরিক যৌগ ডাবল বন্ড নাই কিন্তু জ্যামিতিক সমানতা কি প্রদর্শন করবে, বুঝা গেছে? আচ্ছা, যারা বলতেছো বুঝো নাই, এত সিম্পল জিনিস আমি এত এর থেকে আর সহজভাবে কিভাবে বোঝাতে হয় আমি নিজে বুঝতেছি না, আসলে আমি শিখতেছি। আর এর থেকে আর সহজভাবে কিভাবে বোঝানো যায়, ফার্স্ট অফ অল এটার নামটা কি আমাকে বলো। আমি নরমালি এটার নামকরণ কি ছিল? সাইক্লোপ্রোপেন ছিল। নরমালি এটার নামটা কি 1 2 3 সাইক্লোপ্রোপেন না? 1 2 3 সাইক্লোপ্রোপেন। বাট এখানে তার শাখা আছে না, শাখা কয়টা বলো? স্যার নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? যেখানে শাখা কাছাকাছি বা যেখানে শাখা পাচ্ছ বা যেখান থেকে শাখা শুরু হচ্ছে নাম্বারিং শুরু করবে এখান থেকে। এই 1 কার্বন, এই 2 কার্বন, কারণ শাখা যেখানে কাছাকাছি বা শাখা যেদিকে তুমি পাচ্ছ সেদিক থেকে তোমাকে নাম্বারিংটা স্টার্ট করতে হবে। আর একটা কার্বন কত 3, তাহলে আমি নাম্বারিং করলে ফার্স্টে কি আসে আমাকে বলো? শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম, ফার্স্টে শাখার অবস্থান দাও 1, 1 নম্বরে মিথাইলমূলক একটা, 1 নম্বরে মিথাইলমূলক একটা, 2 নম্বরে কয়টা? তাও একটা না, 2, সেম মিথাইলমূলক কিন্তু সেম শাখা শুনে একসাথে লিখছি 1 2, মিথাইলমূলক কয়টা? এবার শাখার অবস্থান লেখা হয়েছে, ওই যে আমি একটা স্ট্রাকচার পড়েছিলাম না, শাখার অবস্থান সংখ্যা নাম, তারপর মেইন চেনে কার্বনের সংখ্যা, তারপর কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম, মনে আছে এটা? ওই যে লেকচার 2 তে পড়াইছিলাম। সো এখানে ফার্স্টে কি শাখার অবস্থান দিছো, শাখার অবস্থান দেওয়ার পর হাইফেন দিবা, সংখ্যা কয়টা? সংখ্যা কয়টা? 2টা, 2টার জন্য কি হবে? ডাই হবে, একটার জন্য মনো, 2টার জন্য ডাই, 3টার জন্য ট্রাই, 4টার জন্য টেট্রা। 1 2 ডাই মিথাইল, মিথাইলমূলক না এটা? ডাই মিথাইল, মিথাইল স্পেলিং এরকম হবে, লাস্টে ই দিবা না, বুঝতে পারছো? মিথাইল, এরপরে পুরো যৌগটার নাম কি? সাইক্লোপ্রোপেন। সো 1 2 ডাইমিথাইল কি হবে? সাইক্লোপ্রোপেন হবে। এখন সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করছে, নাম কি হবে? সিস বসাই দিবা আগে। ট্রান্স কিরকম হবে? খুব চমৎকার একটা প্রশ্ন। স্যার ট্রান্স কিভাবে লিখবেন? ট্রান্স লিখবেন এরকম CH3 H, এটা চেঞ্জ করার দরকার নেই, H CH3 শেষ। তাহলে এটাকে বলবো কি? ট্রান্স, কারণ সেম টাইপের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করছে, সেম টাইপের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করছে, নামটা কি হবে? ট্রান্স। ট্রান্স 1 2, এটা সিস এর পরে দিবা, ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা সাইক্লোপ্রোপেন কেন হয়েছে আমি তো আগেই বলছিলাম তোমাদেরকে, কথা বুঝতে পারছো? সাইক্লোপ্রোপেন, ওকে। আচ্ছা ভেরি গুড। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো আমাকে বলো। 3টা কার্বনে যদি মিথাইলমূলক থাকতো ট্রাই হবে তখন? আরে ভাইয়া ট্রাই হবে তখন, বা 3টা কার্বনে থাকবে না তো, কারণ জ্যামিতিক সমতা বানাচ্ছি না, 3টা কার্বন আমরা দিব না, 3টা কার্বনে তখন দেওয়া পসিবল না, জ্যামিতিক সমতা বানাচ্ছি। এমন হবে কিন্তু, বাট এত জটিলে দেওয়ার দরকার নেই, এত জটিলে যাওয়ার দরকার নেই। ট্রান্স 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, বুঝা গেছে? ট্রান্স 1 2 ডাইমিথাইল সাইক্লো, আরে বুঝা গেছে না? আচ্ছা ভেরি গুড। এখন তাহলে তোমার চাকরির যৌগটা তোমাদের বোঝা হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন, আচ্ছা এর আগে আচ্ছা একজন আস্ক করছিলা যে ভাইয়া যদি একটা যৌগের মধ্যে, এবং অনেকজনের প্রশ্ন করে আমি আনসার দিতে পারি না কমেন্টে, সো ওগুলো আমি যাদের যাদের চিন্তা করছিলাম, একজন বলছিল ভাইয়া ধরেন একজনের প্রশ্ন, ধরো একজনের কোশ্চেনের আনসার দিচ্ছি, একজনের কমেন্টে কোশ্চেনটা করছিল যে ভাই একটা যৌগের মধ্যে যদি 2টা বন্ড থাকে, 2টা ডাবল বন্ড থাকে, তখন কি জ্যামিতিক সমতা পসিবল? তো এখন দেখো কোশ্চেনটা চাচ্ছিল এরকম মনে হয়, ধরো আমি বললাম এটা CH3 কি বললাম, ধরো আমি বললাম এরকম, সে ধরো কোশ্চেনটা এভাবে বলছিল যে CH3 CH 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 ডাবল বন্ড CH, এটা গেল, এরপর হচ্ছে ধরো তার এটা,
ধরো এটা আমি এভাবে দিলাম CH2, আমি এখানে আরেকটা দিলাম CH2, আমি এরকম দিলাম। ধরো কিছুক্ষণের জন্য এরকম চিন্তা করে দেখো, প্রশ্ন হচ্ছে এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? এটা একজনের কোশ্চেন আনসার করছিল যে ভাইয়া জ্যামিতিক সমানু দিবে এটা। দেখি তোমরা আমাকে কমেন্টে বলো এটা কি জ্যামিতিক সমানু দিবে কিনা। এটা কি জ্যামিতিক সমানু দিবে? এটা কি জ্যামিতিক সমানু দিবে? দেখি আমাকে বলো তো এটা দিবে না। একজনে বলতেছে ভাইয়া দিবে না, একজনে বলতেছে কি দিবে না। এটা অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে, এটা অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে। আচ্ছা কেমনে দিবে একটু আমরা একটু আলোচনা করি। এটা খুবই সিম্পল একটা জিনিস। ধরো ডাবল বন্ড, একাধিক ডাবল বন্ড থাকলে আর কি। ফার্স্ট অফ অল এই ডাবল বন্ড আছে না, একটু একটু ব্যতিক্রম টাইপের এগুলা। যারা কোশ্চেন করছিল এগুলো আমি আসলে পড়া নাই সচরাচর, ইন্টারের লাইফে এগুলো পড়ানো হয় না। যারা কোশ্চেন করছিল তাকে আনসার দিচ্ছি। দেখো ডাবল বন্ড তুমি বসাইছো, মাঝখানেটা ধরো, এখানে এইচটাকে তো আজীবন সিঙ্গেল রাখবা, এটা আজীবন সিঙ্গেল থাকবে। থাকার পরে এখানে কি আছে দেখো CH ডাবল বন্ড CH2, এটা কি পসিবল হয় না? আচ্ছা এরপর এখানে কি আছে, এইচটাকে সিঙ্গেল রাখো, এইচটাকে সিঙ্গেল রাখো। এরপরে কি আছে দেখো তো, আছে কি, কোন মানুষটা আছে CH ডাবল বন্ড CH2। কেন ভাই এটা পসিবল হচ্ছে না? এটা কি পসিবল হচ্ছে না? এটাকে আমি বললাম হচ্ছে কত, এটা কি আমাকে বলো, এই যোগটার নামটি কি A, এটা আর এটা সেম যোগ না A, এটা কি B, এটা কি B। তাহলে আমি বলতে পারি AB ইন্টু C ইন্টু AB। সত্য কি মিলছে? একটা আমার সত্য মিলে গেছে না, শেষ। তাহলে হাইড্রোজেনটাকে উপরে পাঠিয়ে দাও, ট্রান্স, এটা কি অলরেডি এটা কি সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করছে, এটা পুরোটার নাম কি সিস হবে। নামকরণ খুবই সিম্পল, নামকরণ করতে গিয়ে করবা যে কোনো একদিক থেকে করবা, কারণ ডাবল বন্ধু দুই দিক দিয়ে কাছাকাছি, এখানে যে কোনো একদিক থেকে নাম্বারিং করবা। তো নাম্বারিং করলে তুমি বুঝবা, দেখো 1 2 3 4 5 6। তাহলে আমি বলতে পারি হ্যাক্স 1 3 5 ট্রাই ইন। নামকরণ কি হবে? হ্যাক্স 1 3 5 ট্রাই ইন। স্যার নামকরণ বুঝি না। দেখো ফার্স্ট অফ অল হ্যাক্স কেন, কোনো শাখা আছে? শাখা নাই, সেজন্য হ্যাক্স দিয়ে শুরু করব। মেইন চেনে কার্বন কয়টা? 6টা। হ্যাক্স ডাবল বন্ড কয়টা আছে? 3টা। বাট অবস্থান উল্লেখ করতে হবে না, কয় নাম্বার আছে? একটা 1 নম্বরে আছে, একটা কয় নাম্বার আছে? 3 নম্বরে। অনেকজন বলবে ভাই 4 নম্বরে না আছে, আমি বললাম ছোট সংখ্যাটাকে প্রায়োরিটি দিবা। তাহলে হ্যাক্স 1 3, এরপরে 5 নম্বরে একটা আছে হ্যাক্স 1 3 5, এরপরে ট্রাই ইন। কারা বুঝো না এটা আমাকে বলো, এটা কারা বুঝো নাই? হ্যাক্স 1 3 5 ট্রাই ইন, শেষ। এটা সিস হবে, এটাকে উপরে উঠে দাও, নিচে নামাই দাও, ট্রান্স হবে। কার্বনের হাত ফিল হয় না, অনেকজন বলবে ভাই কার্বনের হাত ফিল হয়েছে কিনা। দেখো তো ভাইয়া, একটা কার্বনের হাত, 2টা 3টা 4টা, এই কার্বন 4টা হাত ফিল হয়ে গেছে, দেখছো? 1টা 2টা 3টা, হাইড্রোজেন নিচে একটা 4টা, এই কার্বনের হাত ফিল হয়েছে 2টা 3টা 4টা, এরপরে 2টা 3টা 4টা, এই কার্বনের হাত ফিল হয়েছে। এরপরে এই কার্বন দেখো তো, হাইড্রোজেন নিচে একটা, কার্বন নিচে একটা, 2টা 3টা 4টা, এরপরে এই হাইড্রোজেনের হাত ফিল হয়েছে একটা, কার্বনের হাত ফিল হয়েছে 1 2 3 4, সবগুলো সবার হাত ফিল হয়েছে। তাহলে আমার মনে হয় বোঝানো শেষ। এখন আমরা তাহলে আসি, আপনি যে ক্লাসের জন্য আজকে আসছেন সেই টপিকটা পড়াচ্ছি, এতক্ষণ ধরে টাইম পাস করলাম। আচ্ছা তাহলে এখন আজকের টপিকটা কি? ইজেড সমানো। আজকের টপিকটা কি? জি স্যার এতক্ষণ ধরে টাইম পাসই করলাম। দেখুন সবাই একটু খাতা লিখবেন সুন্দর করে, ইজেড সমানোটা কি, একটু রুলস আসবে, অনেক কিছু পড়া আসবে এখানে। ইজেড সমানোটা কি? ভাইয়া 2টা ডাবল বন্ড থাকলে, 2টা ডাবল বন্ড থাকলে হবে, তুমি কোনোভাবে বিন্যাসটা মেক করবা, বিন্যাসটা যদি মেক করতে পারো তবে হচ্ছে জ্যামিতিক সমানো পসিবল। বিন্যাসটা কোনো মতে ঠিক করবা যে 4টা সত্যের সাথে যায় কিনা। আচ্ছা দেখো, ও স্যার ইজেড থিওরি ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা যেটা আমাকে আমার ইন্টার লাইফে স্যাররা পড়ায় নাই। আরটা হচ্ছে কি, আজকে টপিকটার নাম কি? ইজেড থিওরি। আরটা হচ্ছে সিন এবং অ্যান্টি। সবাই আসো তো? তোমাদেরকে বলে লাভ নাই, কি বলে লাভ নাই স্যার। ইজেড থিওরি এবং সিন এবং অ্যান্টি পড়বো, সিন এবং অ্যান্টি। আচ্ছা স্যার ইজেড থিওরি মানে কি? জ্যামিতিক সমতার অপর নাম হচ্ছে ইজেড, জ্যামিতিক সমতার অপর নাম হচ্ছে সিন অ্যান্টি। বিলিভ করতে একটু কষ্ট হতে পারে, তুমি যেরকম জ্যামিতিক সমতার অপর নাম সিস এবং ট্রান্স পড়ছো, এটা তো বিলিভ করে বলছো, ঠিক কিভাবে আজকে বিলিভ করো জ্যামিতিক সমতার অপর নাম আরো 2টা আছে, একটা হচ্ছে ইজেড আর একটা হচ্ছে সিন এবং অ্যান্টি। আচ্ছা ডেফিনিশনটা কি? ফার্স্ট অফ অল ইজেড এর ডেফিনিশনটা কি? ইজেড সমানুর ডেফিনিশনটা সবাই একটু কষ্ট করে লিখেন তো ভাইয়ারা এবং আপুরা।
ডেফিনেশনটা একটু কষ্ট করে লিখেন। দেখো, কোন, সবাই একটু কষ্ট করে লিখো, নাকি স্লাইডের জন্য ওয়েট করতেছেন? না ভাইয়া, স্লাইড এগুলো দিব না, এগুলো স্লাইড নাই, আবার কষ্ট করে লিখতে হবে। দেখো, কোন জৈব যৌগের এটা পুরোটা মুছে ফেলতেছে, কেমন? কোন জৈব যৌগের, এই আর কমেন্ট করিও না কেউ, এদিকে দেখো, খালি আছে কমেন্ট নিয়ে। কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস, কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস, কোন জৈব যৌগের, স্যার কত তাল করবেন আপনি, না না, কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস যদি AB into C into D, AB into C ডাবল বন্ড C into D প্রকারের হয়, তখন কি লিখবা? প্রকারের যদি হয় তখন ওই যৌগের যে জ্যামিতিক সমানুতা পাওয়া যায়, তখন ওই যৌগের যে জ্যামিতিক সমাণু 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 পাওয়া যায়, দেখো পাওয়া যায়, সেটি এবং ওই যৌগটিকে পরস্পরে লিখে শেষে। আচ্ছা, কথার অর্থ কি দেখো, ফার্স্ট অফ অল, কোন জৈব যৌগের স্থানিক বিন্যাস যদি ABC into CD আকারের প্রকারের হয়, তখন ওই যৌগের যে জ্যামিতিক সমাণু পাওয়া যাবে, সেটি এবং ওই যৌগটিকে পরস্পর ইজের সমাণু বলে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা দেখো। ধরো আমি এখানে C ডাবল বন্ড C দিলাম, এখানে আসছে কি অঙ্কগুলো D এবং হচ্ছে কি E, এরপর এখানে আসছে কি A, এখানে আসছে B। ধরো কোনো কারণে তার সমান হয়েছে এরকম, C ডাবল বন্ড C, এখানে হয়ে গেছে E, এখানে হয়ে গেছে D, এখানে হয়ে গেছে A, এখানে হয়েছে B। তাহলে কোনো কারণে যদি এরকম সমান দেখো, তাহলে তাদেরকে পরস্পর, এটাকে বলবো E। আচ্ছা, এটাকে E কেন বলবো, সেটা অবশ্যই রিজন আছে, মানে এটা লজিক আছে, এটা রুল আছে, এটা নরমালি কিন্তু এমনি E বলে না। তো ধরো আমি বললাম যে এটা E সমাণু, এটা Z সমাণু, তো তারা পরস্পর কি হবে? EZ সমাণু হবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, যদি তাদের বিন্যাসটা যদি এরকম হয় যে ABC into DE, তাহলে এখান থেকে যে সমাণুটা পাচ্ছি সেই সমাণু এবং এই সমাণু, মানে অর্থাৎ এই যৌগ এবং এই যৌগকে পরস্পরের EZ সমাণু বলে। EZ এর পূর্ণ নাম হচ্ছে অ্যান্টাজুজেন জুজা ম্যালেন। অ্যান্টাজুজেন জুজা ম্যালেন লেখা হয়েছে না? লেখা হয়েছে অ্যান্টাজুজেন জুজা ম্যালেন, লিখছো সবাই? অ্যান্টাজুজেন জুজা ম্যালেন, EZ এর অপর নামটা কি? অ্যান্টাজুজেন জুজা ম্যালেন। EZ এর ফুল নাম হচ্ছে অ্যান্টাজুজেন জুজা ম্যালেন। দেখো EZ ফুল নাম হচ্ছে অ্যান্টাজুজেন জুজা ম্যালেন। স্পেলিং ভুল হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। ওকে, অ্যান্টাজুজেন জুজা ম্যালেন। আচ্ছা, এই অ্যান্টাজুজেন জুজা ম্যালেনের এই যে সমাণুর মধ্যে একটা কি আছে? স্কিম আছে। স্কিমটা কি? ডাবল পয়সা, 25 লাখ রুপিয়া না? CIP স্কিম, 25 दिन में पैसा डबल, ঠিক আছে? CIP স্কিমের ফুল নাম হচ্ছে কান, স্পেলিং ভুল হতে পারে, কান মনে হয় এটা, কান ইনগল্ড, এটার নাম আর কি, এটা আসলে কি একটা আজগবি নাম দেখছে, কান ইনগল্ড প্রিলগ। এটা বিজ্ঞানী, তিনজন বিজ্ঞানী মিলে নামটা দিছে, কান ইনগল্ড প্রিলগ, মানে তাদের তিনজনের নাম মিক্স করে, তিনজন বিজ্ঞানী তিনজনের নাম মিক্স করে CIP স্কিম বের করছে। CIP স্কিমের মধ্যে রুল বলছিল 3টা। কয়টা রুলস? 3 রুলস। কয়টা রুলস? 3টা রুলস। 1 নাম্বার রুলস এর মধ্যে বলা হচ্ছিল আমরা কিভাবে জ্যামিতিক সমাণু বানানো যাবে সেটা বলা হচ্ছিল। ধরো আমি তোমাকে
একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে তুমি বুঝো ফার্স্টে, রুল বোঝার দরকার নেই। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল অনেক মজা, এটা দেখো ইজিলি বুঝবা। এক্সাম্পলের মধ্যে বলা হচ্ছে এরকম যে সি ডাবল বন্ড সি দিছি না, উপরে কি দিছি, ধরো আমি বললাম যে উপরে দিলাম ব্রোমিন, কোনো সমস্যা আছে? আমি এখানে দিলাম আয়োডিন, কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি এখানে দিলাম হচ্ছে কি ফ্লোরিন, আমি এখানে দিলাম হচ্ছে কি ক্লোরিন, এখানে দিলাম কত ফ্লোরিন, এখানে দিলাম কত ক্লোরিন। এখন প্রশ্ন হচ্ছে এটার সমান কি হতে পারে, এটার ইজের সমান, মানে এটা আসলে কি ধরনের সমান দিতে পারে, এটা কি আসলে সিস হবে নাকি ট্রান্স হবে, বুঝবো কেমনে? কারণ এটা তো অ্যাকচুয়ালি তুমি যদি মিলাতে যাও, তুমি এটাকে বললা কি, এটাকে তুমি কি বললা, দেখো এটাকে তুমি এ বললা, আয়োডিনকে এ বললা, ফ্লোরিনকে তুমি বি বললা, তাহলে এ বি ইনটু সি হচ্ছে। আর এটাকে তুমি ডি বললে ঠিক, আর এটা সেম না তো, ব্রোমিন আর আয়োডিন কি সেম না, ক্লোরিন আর ফ্লোরিন কি সেম না, তাহলে আমি বললাম সি ইনটু ডি। তাহলে এটার কি সমান হতে পারে, এটা কি, আমি একটা জিনিস বুঝতেছি না, এটা কি সিস হবে নাকি ট্রান্স হবে, নাকি এটা আদৌ কি জ্যামিতি সমান বের হবে? এখন এটার জন্য রুল দিয়েছিলেন কে, এটার জন্য রুল দিয়েছিলেন কে, রুল দিয়েছিলেন আমাকে বলো, রুল কে দিয়েছিলেন? রুল হচ্ছে তারা দিয়েছিলেন, বলতেছেন ভাই খুবই সিম্পল, রুল নাম্বার 1 একটু লিখেন কষ্ট করে, রুল নাম্বার 1। আচ্ছা আমি এভাবে লিখতেছি, দেখো আমি একটু এই জায়গা থেকে লিখতেছি, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে লিখতেছি, দেখো রুল নাম্বার 1 বলা হচ্ছে, ভাই এত কথা না, সবাই প্লিজ কথা বলবা না, ভালোভাবে শোনো। রুল নাম্বার 1 বলা হচ্ছে এই যে কার্বন আছে না, কার্বনের চারপাশে যতগুলো পরমাণু আছে সবগুলো পারমাণবিক ভর বের করবা। কি বের করলাম, দেখো রুল নাম্বার 1 বলা হচ্ছে কার্বনের প্রতিটি কার্বন লিখো, প্রতিটি কার্বন, প্রতিটি মানে হচ্ছে এই দুইটা কার্বন, প্রতিটি কার্বনের দুই পাশে যতগুলো পরমাণু থাকবে, ততগুলো পরমাণুর পারমাণবিক ভর বের করতে হবে, পারমাণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? পারমাণবিক ভর বের করতে হবে, এরপরে কাজ শেষ। প্রতিটি কার্বনের দুই পাশে যতগুলো পরমাণু থাকবে, এখন আমাকে বলো ব্রোমিনের ভর কত 80, আয়োডিনের ভর কত 127, ফ্লোরিনের ভর কত 18, ফ্লোরিনের ভর 18 না, ফ্লোরিনের ভর 19, ফ্লোরিনের ভর কত 35.5, ব্রোমিনের ভর কত 80, আয়োডিনের ভর কত 127। ওকে, সো সবচেয়ে ভর কার বেশি আমাকে বলো, কেন কি বলছে? ফার্স্ট অফ অল দেখো যতগুলো পরমাণু থাকবে ততগুলো পরমাণু বের করো। ক্লোরিনের ভর কত 35.5, ব্রোমিনের ভর কত 80, ফ্লোরিনের ভর কত 19, এটা 127, এটা কত 127। আচ্ছা এখন কথা হচ্ছে সবগুলো ভর বের করে ফেলছি, এরপরে বলা হচ্ছে কি, দেখো লেখা হয়ে গেছে না, এটা লিখছো? আচ্ছা লেখা হয়েছে না, লেখা হয়েছে। আচ্ছা এখন লেখার পরে এরপর তুমি লিখবা, এটা রুল নাম্বার 1 বলা হচ্ছে। এরপর কার্বনের দুই পাশে, প্রতিটি কার্বনের দুই পাশে এভাবে লিখতে পারো, এরপর প্রতিটি কার্বনের দুই পাশে যার পারমাণবিক ভর, প্রতিটি কার্বনের দুই পাশে, এই দেখো প্রতিটি কার্বনের দুই পাশে, প্রতিটি কার্বন না, এই কার্বন তাহলে এই কার্বনের দুই পাশে, এই কার্বনের দুই পাশে যার পারমাণবিক ভর বেশি থাকবে, প্রতিটি কার্বনের দুই পাশে এটা বলতে পারো, প্রতিটি কার্বনের দুই পাশে দুইটি পরমাণুর মধ্যে, একটু এভাবে দাও, দুইটি পরমাণুর মধ্যে, জিনিসটা সুন্দর হয়, দুইটি পরমাণুর মধ্যে এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, প্রতিটি কার্বনের দুই পাশে দুইটি পরমাণুর মধ্যে যার পারমাণবিক ভর বেশি তাকে অগ্রগণ্য পরমাণু হিসেবে বিবেচনা করা হয়।
শেষ। এটা রুল নাম্বার 1, এটাই হচ্ছে কি রুল নাম্বার 1। তাহলে আমি কি বললাম দেখো, বুঝা গেছে? এটা যেটা লেখা শেষ না, যারা বুঝতেছো না লেখা আমি আবার বলতেছি, প্রতিটি কার্বনের দুই পাশে দুটি পরমাণুর মধ্যে যার পারমাণবিক ভর বেশি হবে তাকে অগ্রগণ্য পরমাণু হিসেবে বিবেচনা করা হয়। এটা লেখা হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি লিখো। এবার আমি এটা মুছে দিব। প্রতিটি কার্বনের দুই পাশে দুটি পরমাণুর মধ্যে যার পারমাণবিক ভর বেশি তাকে অগ্রগণ্য পরমাণু হিসেবে বিবেচনা করা হয়। লিখো, প্রতিটি কার্বনের দুই পাশে দুটি পরমাণুর মধ্যে, প্রতিটি কার্বনের দুই পাশে দুটি পরমাণুর মধ্যে যার পারমাণবিক ভর বেশি, প্রতিটি কার্বনের দুই পাশে দুটি পরমাণুর মধ্যে যার পারমাণবিক ভর বেশি তাকে অগ্রগণ্য পরমাণু হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ স্যার তাহলে কথার অর্থ কি? কথার অর্থ কি? ধরো সি ডাবল বন্ড সি, আবার লিখলাম, এটা লিখছি, লেখার পরে এখানের মধ্যে কি আসছে আমাকে বলো। ধর ব্রোমিন ছিল, এখানের মধ্যে কি ছিল? আয়োডিন ছিল, এখানের মধ্যে কি ছিল? ক্লোরিন ছিল, এখানের মধ্যে কি ছিল? ফ্লোরিন ছিল। এখন প্রত্যেকটা ভর বের হয়ে গেছে, সবচেয়ে ভর কার বেশি এখানে আমাকে বলো। দুই পাশে দুটি কার্বনের মধ্যে যার ভর বেশি হবে তাকে অগ্রগণ্য মূলক হিসেবে, মানে অগ্রগণ্য পরমাণু হিসেবে বিবেচনা করতে বলছে। এখানে এই কার্বনের দুই পাশে, এক পাশে এবং এক পাশে, অর্থাৎ এই কার্বনের এই পাশে কার ভর বেশি? ব্রোমিনের ভর বেশি, তাহলে এটা অগ্রগণ্য পরমাণু, মানে এটা প্রায়োরিটি বেশি পাবে। অগ্রগণ্য মানে কি? প্রায়োরিটি মানে বেশি গুরুত্ব পাবে, বেশি গুরুত্ব পাবে। সো এটা অগ্রগণ্য পরমাণু। এখানে অগ্রগণ্য পরমাণু কোনটা হবে? কার ভর বেশি? আয়োডিনের ভর বেশি, তাহলে এটা অগ্রগণ্য পরমাণু। এখন বলা হচ্ছে, এখন যদি এটা রুল নাম্বার 1 এর মধ্যে, কিন্তু এখন যদি অগ্রগণ্য পরমাণু এবং আবার অগ্রগণ্য পরমাণু, এখন যদি অগ্রগণ্য পরমাণু এবং অগ্রগণ্য পরমাণু সেম সাইডে অবস্থান করলে, কি বললাম? অগ্রগণ্য পরমাণু এবং অগ্রগণ্য পরমাণু সেম সাইডে অবস্থান করলে, কি বললাম? সেম সাইড মানে একই পাশে অবস্থান করলে, কি বললাম? একই পাশে অবস্থান করলে, সেম সাইডে অবস্থান করলে তাকে বলবো সিস। আর সিসের অপর নাম হচ্ছে জেড সমাণু, বললাম না? জেড সমাণু। এখন এরপর আবারে কি বলতেছে দেখো, আবারও বলতেছে অগ্রগণ্য পরমাণু এবং অগ্রগণ্য পরমাণু অপোজিট সাইডে অবস্থান করলে, অগ্রগণ্য আবার অগ্রগণ্য অপোজিট সাইডে অবস্থান করলে, অপোজিট সাইডে অবস্থান করলে তাকে আমরা কি বলবো? ট্রান্স। অপোজিট সাইডে অবস্থান করলে তাকে কি বলবো? ট্রান্স। আর এই ট্রান্সের অপর নাম হচ্ছে ই সমাণু। মাথায় কিছু ঢুকছে বাচ্চারা? ব্রোমিন অগ্রগণ্য পরমাণুকে আমি স্টার চিহ্ন দিলাম। অগ্রগণ্য সেম সাইডে অবস্থান করছে, নাম কি দিব? সিস। এরপরে দেখো তো এটা বাবুরা, এখানে কি ফ্লোরিন, এখানে কি ব্রোমিন, আর এখানে কি আয়োডিন, এখানে কি ক্লোরিন। অগ্রগণ্য পরমাণু অপোজিট সাইডে অবস্থান করছে, নাম কি দিব? ট্রান্স। তো ট্রান্স না বলে এখন আমি বলতেছি জেড নাকি ই বলবো, আর এটা কি বলবো? জেড বলবো। ওকে, এতটুকু বোঝা গেছে? তাহলে এটা গেল রুল নাম্বার 1, সিআইপি স্কিমের রুল নাম্বার 1। আচ্ছা, ই সমাণু জেড সমাণু বোঝা গেছে না? বোঝা গেছে? তো তুমি কি করবে? পারমাণবিক ভর বের করবা, সুন্দর করে পারমাণবিক ভর বের করবা। পারমাণবিক ভর যার বেশি হবে, এখন পারমাণবিক ভর, এখন তো পারমাণবিক ভর আসলে বোঝা যাচ্ছে। দেখো ব্রোমিনের ভর তো আয়োডিনের ভর, অবশ্যই আয়োডিনের ভর অনেক বেশি হবে, কারণ তার পারমাণবিক সংখ্যা বেশি। আর ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে বোঝা যাচ্ছে। সো একটু মাথায় রাখতে হবে, কমন সেন্স ইউজ করতে হবে আর কি, বুঝো নাই? আচ্ছা, এখন ধরো রুল নাম্বার 2 তে আসি। রুল নাম্বার 2 এর জন্য আগে एग्जांपल দিয়ে দিচ্ছি। ধরো আগে একটা एग्जांपल দিচ্ছি। ধরো এই एग्जांपलটা কারা কারা বুঝবো? দেখো ফার্স্ট অফ অল আমি বললাম কি, দেখো এটা হচ্ছে एग्जांपल নাম্বার 2। এই জায়গায় এসে একটু সমস্যা হতে পারে সবার বাচ্চাদের। एग्जांपल নাম্বার 2 দিলাম। ধরো যদি এরকম হয় সি ডাবল বন্ড সি, আমি এখানে দিলাম OH, এখানে আমি দিলাম হচ্ছে ধরো, স্যার কি ভয় লাগাচ্ছেন মনে হয়, এখানে আমি দিলাম ধরো NH2, এখানে আমি দিলাম, দেখো ইন্টারেস্টিং কিন্তু পরে আস্তে আস্তে অনেকগুলো সামনে আসবে, এখানে আমি দিলাম H। এটা সমানুটা কি, বিন্যাসটা কিরকম হয়েছে? এরকম হয়েছে না বিন্যাসটা? A B ইন্টু সি, সি ইন্টু ডি প্রকারের হয়েছে না বিন্যাসটা?
এখন প্রশ্ন হচ্ছে তাদের সম্মানক কিরকম হতে পারে। ফার্স্ট অফ অল এটা জ্যামিতিক তো দিবে, কেন ভাইয়া? কারণ তাদের বিন্যাসটা এরকম, অবশ্যই জ্যামিতিক সম্মানও দিবে। কিন্তু কিভাবে দিবে স্যার? আপনি যেমন এর আগের ক্ষেত্রে আপনি সবকিছু ধরছিলেন পরমাণু, বাট এটা পরমাণু, এটা মূলক, এটা কি মূলক, এটা কি মূলক, এটা না পরমাণু। তাহলে স্যার এখন কিরকম হতে পারে? মানে আগের ক্ষেত্রে আপনি শব্দ ছিলেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখন কিরকম হতে পারে? এখন রুল নাম্বার 2 তে কান ইঙ্গল প্রিলোক সিআইপি স্কিমের রুল নাম্বার 2 তে বলা হচ্ছে, আসো বাবা রুল নাম্বার 2 তে কি বলা হচ্ছে দেখো। রুল নাম্বার 2 তে বলা হচ্ছে যদি কার্বনের সাথে, রুল নাম্বার 2 তে কি বলা হচ্ছে দেখো, যদি কার্বনের সাথে যদি মূলক যুক্ত থাকে, কি বললাম? যদি কার্বনের সাথে, এখানে কিন্তু মূলক যুক্ত আছে, কার্বনের সাথে যদি মূলক যুক্ত থাকে, মূলক যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে মূলকের প্রথম পরমাণুর ভর হিসাব করতে হবে। শেষ। কত সুন্দর একটা সলিউশন দিছে দেখছো? নামটা ঠিক নাই জিতের, শুধু সবকিছু ঠিক আছে, মা বাপ ভালো একটা নাম রাখতে পারে নাই আমার মতো। স্যার কি বলতেছেন এটা? দেখো এখন কথা হচ্ছে, তাহলে এর থিওরি অনুসারে কি বলতেছে, বলতেছে কার্বনের সাথে যদি একটা মূলক যুক্ত থাকে, মূলক যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে মূলকের পরমাণু ভর হিসাব করবা। অক্সিজেনের ভরটা হিসাব করতে বলছে এখানে। অক্সিজেনের ভর কত? 16। এটা কি মূলক আছে না? মূলকের মধ্যে এখানে প্রথম পরমাণু কোনটা? স্যার হাইড্রোজেন প্রথম পরমাণু নাকি কার্বন প্রথম পরমাণু? এটা যারা বলবে তাদের বেসিক ঠিক নাই, যদি প্রশ্ন করে। এটা এরকম, স্যার মাথা ঘুরাচ্ছে, এটা না, এটা কার্বনের সাথে এই কার্বন, এই হাইড্রোজেন, তাহলে এখানে হচ্ছে কি প্রথম, কেন বলছে কার্বনের সাথে মূলক যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে মূলকের প্রথম পরমাণু, সরি বলেছে মূলকের প্রথম পরমাণুর ভর, মূলকের প্রথম পরমাণু ভর হিসাব করতে হবে। তাহলে এখানে অক্সিজেন হিসাব করবা, এখানে নাইট্রোজেন হিসাব করবা। মূলকের প্রথম পরমাণু কোনটা? এটা কার্বন। এখানে প্রথম পরমাণু কোনটা? নাইট্রোজেন না? এটা বেঙ্গে লিখলে এরকম আসে না? এরকম না? এটা প্রথম পরমাণু হিসেবে হিসাব করতে হবে। নাইট্রোজেন হিসাব করবো, অক্সিজেন হিসাব করবা। নাইট্রোজেনের ভর কত? 14, অক্সিজেনের ভর কত? 16। তাহলে সেই ক্ষেত্রে প্রায়োরিটি কি পাবে? পুরা না, অক্সিজেন প্রায়োরিটি পাওয়া মানে পুরা মূলক প্রায়োরিটি পাওয়া। আর এখানে প্রায়োরিটি কি পাবে? ও স্যার আমি তো বুঝতেছি না, এখানে প্রায়োরিটি কি পাবে? অবশ্যই কার্বন পাবে। হাইড্রোজেন তো ধারে কাছেও নাই, কার্বনের ভর 12, হাইড্রোজেনের ভর কত? 1.08, ধারে কাছেও নাই। তা আনসার কোনটা হবে? এটা এবং এটা না অগ্রগণ্য যদি সেম সাইডে অবস্থান করে তার নাম হবে সিস, এবং সিসের অপর নাম কি? জেড। এর পরবর্তী ট্রান্স যদি বের করতে যাই, ওএসটাকে নিচে নামাই দাও, এইচটাকে উপরে দাও, মানে এইচ বলতে এটা NH2। এবার রুল নাম্বার 3, এরপরে রুল নাম্বার 3 কেমন লাগতেছে স্যার? বোরিং লাগতেছে। বুঝা গেছে? আচ্ছা, যাদের বুঝা গেছে এখন আরো কনফিউশন ক্রিয়েট করি। লেখা হয়েছে ভাই এত কাহিনী নাই, মূলক যুক্ত থাকলে প্রথম কার্বন পরমাণু ভরটা হিসাব করবা। এখানে নাইট্রোজেন না দিয়ে যদি আমি অন্য কিছু দিই, যত বড়, এখানে আমি C2H5 দিছি, সমস্যা আছে? প্রথম পরমাণুর ভরটা হিসাব করব, এই প্রথম পরমাণুর ভরটা। কারো কোনো সমস্যা হবে? লিখে ফেলবেন ভাইয়া, কষ্ট করে লিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমার একদল বলবে ভাইয়া এগুলো কোত্থেকে পড়াচ্ছেন, বইয়ে কিছু নাই। তো তারা আমি বলবো তুই চুপ থাকতে বলছি। দেখো এরপরে দেখো 3 নাম্বার, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে আসার আগে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু কনফিউশন ক্রিয়েট করব বাচ্চাদেরকে নিয়ে, কিভাবে কনফিউশন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার দিছে হচ্ছে একটু অন্যভাবে, ভিন্নভাবে। ধরো আমি এবার দিলাম এরকম, এবার আমি কিভাবে দিতে পারি, একটু আঁকা বাঁকা করে দিব। আঁকা বাঁকা বলতে এরকম, ধরো C ডাবল বন্ড দিছি, হ্যাঁ, দেওয়ার পরে আমি বললাম এখানে একটা OH দিছি, কোনো প্রবলেম আছে? এই জায়গায় দিছি এরকম করে, আচ্ছা এই জায়গায় দিছি এরকম করে, এই জায়গায় দিছি এরকম করে। স্যার এগুলো কি দিচ্ছেন? এটা নাইট্রোজেনের হাত। নাইট্রোজেনের হাত 3টে আছে নাকি দেখো তো, 1টা 2টা 3টা। অক্সিজেনের হাত 2টা হইছে, 1টা 2টা। কার্বনের হাত 4টা হইছে, 1 2 3 4। কার্বনের হাত 4টা হইছে, 1 3 4। অক্সিজেনের হাত 2টা হইছে, 1 2। নাইট্রোজেনের হাত 2টা হইছে, 1 2 3। 2 3 মানে হাইড্রোজেন 2টা নিছে। আচ্ছা স্যার, এখন এটা কি করব? এখানে ক্ষেত্রে তো ভাইয়া ঝামেলা লাগতেছে, এখানে তো মূলক না,
এখানে তো একাধিক পরমাণু হিসাব করা হচ্ছে, সেক্ষেত্রে রুলটা কি? তো রুল নাম্বার বলা হচ্ছে, রুল নাম্বারে কি বলা হচ্ছে দেখো, যদি কার্বনের সাথে যুক্ত দুটি পরমাণুর ভর, যদি কার্বনের সাথে যুক্ত দুইটি পরমাণুর ভর মিলে যায়, কনফিউশন না? এটা মিলে যাচ্ছে তো, দেখো এটা অক্সিজেন, এটা অক্সিজেন, সেই ক্ষেত্রে অগ্রগণ্য পরমাণু কে পাবে? যদি কার্বনের সাথে যুক্ত দুটি পরমাণুর ভর, স্যার আপনি এভাবে পড়াতে থাকলে কিন্তু সবাই চলে যাবে। যদি কার্বনের সাথে যুক্ত দুটি পরমাণুর ভর মিলে যায়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এর পরবর্তী পরমাণুকে প্রাধান্য দিতে হবে। সেক্ষেত্রে এর পরবর্তী পরমাণুকে প্রাধান্য দিতে হবে। কি বললাম? এর পরবর্তী পরমাণুকে প্রাধান্য দিতে হবে। আর লিখতে হবে রুলটা, বুঝে গেছো তো ভাইয়া? মানে কোনটা? এই যে এই জিনিসটা, অক্সিজেন মিলে গেছে, আই ডোন্ট কেয়ার, বাট অক্সিজেনের পরে কি আছে? হাইড্রোজেন, কার ভর বেশি। অক্সিজেনের পরে কি আছে? কার্বন, কার ভর বেশি, কার্বনের ভর বেশি। অগ্রগণ্য পরমাণু কি হবে? মূলক কি হবে? এটা। এখানে কি দেখো, নাইট্রোজেন মিলে গেছে, এখানে কি আছে? হাইড্রোজেন। এভাবে লিখতে পারি, এখানে একটা হাইড্রোজেন, অথবা এটাকে বন্ড দিয়ে দাও, এই হাইড্রোজেন। তো নাইট্রোজেন মিলে গেছে, এর পরবর্তীকে হাইড্রোজেনের ভর বেশি নাকি কার্বনের ভর বেশি? তো এটা পুরোটা হচ্ছে অগ্রগণ্য পরমাণু। অগ্রগণ্য যদি সেম সাইডে অবস্থান করে তাকে বলবো সিস, যেটার অপর নাম দেওয়া হচ্ছে জেড সমাণু। আমার মনে হয় তোমার পড়ানো শেষ, বুঝতে পারছো? বুঝে গেছে? আচ্ছা ভাইয়া পরেরটা কাউন্ট করবো। হ্যাঁ পরেরটা কাউন্ট করবা, বুঝে গেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, মেগা ক্লাসে পড়িয়েছিলেন এই টপিকটা, আমার ভিডিও আটকে গেছে, ভেরি গুড। এটা বুঝে গেছে? লেখা শেষ না? আচ্ছা এখন আরো কনফিউশন করি স্যার, কনফিউশন নাম্বার 2। এরপরে কনফিউশনটা কি? আচ্ছা এখন সবাই এটার আনসার দিবা। স্যার কিসের আনসার দিবেন স্যার? এখন ধরো আমি তোমাকে বললাম সি ডাবল বন্ড সি, ধরো আমি তোমাকে বললাম সি ডাবল বন্ড CH2। ও স্যার এটা কি আবার? ভয় পাবেন না, এরকম একটা দিছি। এখন আমি তোমাকে আরেকটা দিলাম সি ট্রিপল বন্ড CH, এরপর আমি তোমাকে দিলাম OH, এরপর আমি তোমাকে দিলাম CH3। এতটুকু কিভাবে সিস ট্রান্স বের করব? ইজেড কিভাবে বের করব? এটা পারবো সবাই? এটা ইজেড কিভাবে বের করব? ফার্স্ট অফ অল দেখো, আচ্ছা কোন কিছু কার্বন কার্বন ডাবল বন্ড থাকা মানে কি? কোন কিছু কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা মানে কি? অথবা কোন কিছুর সাথে কার্বন কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকা মানে কি? মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকা মানে কি? এই বেসিক টেকটা আমি তোমাকে একটু হালকা করে বলি। দেখো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড মানে হচ্ছে একটা কার্বন অক্সিজেনের সাথে সংযুক্ত এবং সেম কার্বনটা আরেকটা অক্সিজেনের সাথে সংযুক্ত। এটাকে আমরা এভাবে না লিখে লিখতেছি এভাবে, সেম কথা কিন্তু অক্সিজেনের হাত দুইটা আর এখানে কার্বনের হাত দুটো শো করতেছে, আর বাকি কার্বনের হাত ওদিকে নিবে আর কি, আরেকজন এসে নিয়ে নিবে, এটা টেনশন করার দরকার নেই। কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড মানে কি? কার্বনের সাথে একটা কার্বন সিঙ্গেল বন্ড এবং আরেকটা কার্বন সিঙ্গেল বন্ড। কার্বনের সাথে কার্বন ট্রিপল বন্ড থাকা মানে কি? কার্বনের সাথে একটা কার্বন সিঙ্গেল বন্ড আছে আর দুটো কার্বন সিঙ্গেল বন্ড। স্যার একটু বুঝতে কষ্ট হচ্ছে। কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে হচ্ছে একটা কার্বন সিঙ্গেল বন্ড আছে, আবার একটা কার্বন আটটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, কারণ এখানে বন্ড কয়টা? তিনটা। একটা বন্ড নিছে, প্রথমটা নিয়ে গেছে, দ্বিতীয়টা এটা নিছে, তৃতীয়টা এটা নিছে। এখানে ডাবল বন্ড কয়টা? দুটো না, মানে বন্ড সরি বন্ড দুইটা, তো ডাবল বন্ড একটা, তাহলে একটা নিছে এদিকে এই কার্বন, আটটা কার্বন আরেকটা কার্বন নিছে, মানে আরেকটা বন্ড আরেকটা কার্বন নিছে। ধরো আমি বললাম সি ট্রিপল বন্ড N, এর অর্থ কি? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে খুবই সিম্পল। ধরো আমি তোমাকে বললাম সি নিছি, এখানে নাইট্রোজেন প্রথমে নিছে, এবার আরেকটা নাইট্রোজেন নিছে, এবার আরেকটা নাইট্রোজেন নিছে। ব্যাপারটা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছো? আর যা হোক, এবার নাইট্রোজেন আরেকটা নিছে, এরকম আর কি। এখন এটা কেন বোঝাচ্ছি? ধরো সাপোজ এটা আমি কেন বোঝাচ্ছি, এগুলো বোঝাচ্ছি। দেখো এই যে কার্বন ট্রিপল বন্ডটাকে আমি চাইলে এভাবে ভেঙে লিখতে পারি না? এভাবে। স্যার মাথা ঘুরাচ্ছে, দেখো একটু মাথা ঘুরালো, একটু কষ্ট করে দেখো। সি সি
CH। এটাকে এভাবে ভেঙে লিখতে পারি, এখানে কার্বন কয়টা, ডাবল বন্ড না, ডাবল বন্ডকে এভাবে ভেঙে লেখা যায়। ধরো আমি এভাবে লিখলাম, ডাবল বন্ড মানে কি, একটা ধরো এখানে নিচে, এটা দেখা যাচ্ছে না, এখানে C নিচে, আরটা নিচে CH2, এইভাবে। অর্থাৎ এটাকে ভেঙে লিখছে এগুলা, এটাকে ভেঙে তুমি বলতে পারো ভাই ডাবল বন্ড না দিয়ে এভাবে কেন দিচ্ছেন, এটা ভেঙে লিখছে এগুলা। আচ্ছা, এটা ভেঙে লেখার অর্থ কারণটা কি? কারণটা হচ্ছে দেখো এখানে তুমি ফার্স্ট অফ অল দেখবা এই জিনিসগুলো তোমার কাছে এখন কনফিউশন লাগতে পারে। আমি তোমাকে ডিরেক্টলি বলতে পারতাম যে ট্রিপল বন্ড এখানে অগ্রাধিকার পাবে ডাবল বন্ডের তুলনায়, বাট কেন সেটা আমি তোমাকে ভেঙে বোঝাচ্ছি। এটা একেবারে বললে তুমি কিন্তু বুঝে নিতা, হয়তো তুমি হ্যাঁ ঠিক আছে স্যার যেহেতু বলছে একটু বিশ্বাস করে ফেলি, বাট এখন আমি তোমাকে ভেঙে লেখার পর তুমি জিনিসটা একটু ফিল করতে পারতেছো যে আসলে ভাইয়া কি। ফার্স্ট অফ অল তুমি দেখো এখানে তুমি বলতে পারবে এই কার্বনের হাত তো ফিল হয় নাই, আসলে কার্বনের হাত ফিল হওয়ার দরকার নেই, এটাকে আমি ভেঙে লিখছি, এটা অ্যাকচুয়ালি আগে এরকম ছিল, ট্রিপল বন্ড গুলো অ্যাকচুয়ালি এরকম থাকে। কথা বুঝতে পারছো? দেখো এই যে এখানে কার্বন অ্যাকচুয়ালি কয়টা আছে এই জায়গায়, পুরো এই সমগ্র এই জায়গায় কয়টা আছে, 3টা আছে। আর এখানে সমগ্র জায়গায় কয়টা আছে, কয়টা আছে আমাকে বলো। আচ্ছা আমি তো এখানে কি ছিল, ডাবল বন্ড ছিল না, ডাবল বন্ডের সাথে সি সিঙ্গেল বন্ড ছিল, একটা হচ্ছে সি ছিল, এইচ ছিল, 1 2 3, এখানে ট্রিপল বন্ড ছিল। আচ্ছা এখানে তো আমাদের ডাবল বন্ড দিছি, CH2 দিছি, একটু ওয়েট করো তো, দেখো তো সি ডাবল বন্ড দিছি, ডাবল বন্ডের সাথে একটা সি আর একটা সি। ও আচ্ছা এখানে দেখো 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 এই জিনিসটা একটু ভুল হয়েছে আমাদের। এখানে কি দেখো যে এটা অ্যাকচুয়ালি ট্রিপল বন্ড যখন দেওয়া হয় না, এই জায়গায় দেখো, এই জায়গাটা একটু বুঝে দেখি। দেখো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড সি দিছি, এখানে আগে কি ছিল, CH2 ছিল, একটু এই জায়গায় দেখো ডাবল বন্ড CH2 ছিল মানে কি একটা কার্বন CH সাথে চলে গেছে, এই জিনিসটা একটু মিস্টেক করে ফেলছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অর্থাৎ আগে কি ছিল, সি ডাবল বন্ড সি ছিল, একটা কার্বনের সাথে একটা কার্বন আছে, আরেকটা কার্বন হচ্ছে এখানে এখানে নিয়ে গেছে। স্যার বুঝি নাই, দেখো দেখো আমার একটু মাথা ঘুরে গেছিল, আমি যেহেতু আমি তোমাকে একটু কনফিউশন ক্রিয়েট করে দিছি, আমি জিনিসটা একটা আরেকবার বুঝাই। ফার্স্ট অফ অল কি ছিল এখানে আমাকে বলো, এখানে ছিল এরকম না, ডাবল বন্ড কি আমাকে বলো, ডাবল বন্ড এখানে এরকম ছিল, ডাবল বন্ড CH2, জিনিসটা এরকম ছিল আগে। হ্যাঁ আচ্ছা ফার্স্ট অফ অল এটাকে যদি ভেঙে লিখি, কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি, একটু দেখো কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি, একটা বন্ড এই কার্বনের সাথে, এই বন্ডটা আরেকটা কার্বনের সাথে, এটা না, একটা বন্ড এই কার্বনের সাথে, আরেকটা কার্বন কি ওই বন্ডের সাথে। এরপরে দেখো এই কার্বনের সাথে কোন বন্ডটা ছিল আমাকে বলো, সি ট্রিপল বন্ড CH ছিল। অর্থাৎ একটা বন্ড এই কার্বনের সাথে, একটা বন্ড এই কার্বনের সাথে, আরো দুইটা আছে না, আরো কয়টা আছে, দুইটা আছে। সো এই দুইটাটা এখানে একটা নিচে, আরেকটা এখানে নিচে, আরেকটা এখানে নিচে, তাহলে 1 2 3 4, এখানে 4টা কার্বন, আর এখানে কার্বন কয়টা, 1 2 3। ফার্স্ট আমি একটু বলে ফেলছি, এক্সট্রিমলি সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি। 1 2 3 1 2 3 4, দরকার আমি আবার বুঝাবো, একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে। আচ্ছা এখানে কার্বন কাউন্ট করতে হবে, টোটাল কার্বন কয়টা এখানে, এই কার্বনের সাথে 3টা, আর এই কার্বনের সাথে কয়টা, 1টা 2টা 3টা 4টা। 4টা কার্বনের ভর বেশি নাকি 3টা কার্বনের ভর বেশি? অবশ্যই 4টা কার্বনের ভর বেশি, তাহলে এটা হচ্ছে কি অগ্রগণ্য। স্যার এখনো কিচ্ছু বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল যারা এখনো বুঝো নাই, এটা আমারই দোষ, কারণ আমি একটু কনফিউশন ক্রিয়েট করে ফেলছি। দেখো পুরো জিনিসটা আবার বুঝাচ্ছি, একটু সময় যাক, একটু সময় যাক। দেখো আবার বুঝাচ্ছি, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড দিছি, দেওয়ার পরে এই জায়গায় কি আছে, CH2 ছিল, এই জায়গায় কি ছিল, H ছিল, এটা ছিল না, এটা তো ছিল, CH2 ছিল এবং H ছিল। দেখো এরপর হচ্ছে এখানে কি ছিল, দেখো কার্বন ছিল, ট্রিপল বন্ড ছিল, এতটুকু বোঝা গেছে। এরপর এই জায়গায় কি ছিল, OH ছিল, এবং এই জায়গায় কি ছিল, O ছিল এবং CH3 ছিল। আচ্ছা এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, বাট এটা নিয়ে কনফিউশন আছে। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি, একটা কার্বনের সাথে ডাবল বন্ড থাকা মানে কি, একটা কার্বনের সাথে একটা কার্বন ডাবল বন্ড মানে হচ্ছে এই কার্বনের সাথে একটা কার্বন সিঙ্গেল বন্ড ছিল, আবার আরেকটা কার্বন সিঙ্গেল বন্ড ছিল, এটা যে কথা এটা সেম কথা। তাহলে আমি CH2 টাকে এভাবে লিখতে পারি। তো এই CH2 টাকে আমি কিভাবে লিখলাম, দেখো এই যে একটা বন্ড মুছে দিছি, তাহলে একটা বন্ড কার সাথে, কার্বনের সাথে আছে, শেষ। এরপর এখানে ট্রিপল বন্ড আছে না, দুটা বন্ড মুছে দিছি, দুটা বন্ড মানে হচ্ছে দুটা বন্ড চলে গেছে, তাহলে একটা বন্ড এখানে আরেকটা বন্ড এখানে, তাহলে একটা সি এর সাথে আরেকটা সি এর সাথে। তাহলে এখানে কার্বন কয়টা, এতটুকু পর্যন্ত কার্বন কয়টা, এখানে এখানে কার্বন কয়টা এতটুকু পর্যন্ত, 1 2 3 4, আর এখানে কার্বন কয়টা, 1 2 3। তো এখানে কার্বন আছে 4টা, এখানে কার্বন আছে 3টা।
4 কার্বন বিশিষ্ট ভর বেশি হবে নাকি 3 কার্বন বিশিষ্ট ভর বেশি হবে? অবশ্যই 4 কার্বন বিশিষ্ট ভর বেশি হবে, কারণ একটা কার্বন এখানে এসেছে। তাহলে এখানে অগ্রগণ্য মূলক কোনটা? এটা। এখানে অগ্রগণ্য মূলক কোনটা? অক্সিজেন অক্সিজেন কাছাকাছি, মানে সেম হয়ে গেছে। তাহলে এর পরে পরমাণু প্রাধান্য পাবে। পরে পরমাণু কোনটা? সি এইচ এইচ এইচ। তাহলে পরে পরমাণু প্রাধান্য পাবে সিটা। পরে পরমাণু কোনটা? সি। তাহলে সি এবং ও এর মধ্যে কোনটা প্রায়োরিটি পাবে? অবশ্যই অবশ্যই দেখো, সরি, অক্সিজেন অক্সিজেন মিলে গেছে না, তাহলে পরে পরমাণু দেখবো এইচ এবং এখানে দেখবো সি। তাহলে এইচ এবং সি এর মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিবে? অবশ্যই এটাকে। তাহলে এটা আর এটা প্রাধান্য পাচ্ছে, তাহলে তারা পরস্পর কি হবে? কি সিস হবে। তারা পরস্পর কি হবে? সিস হবে। তারা পরস্পর কি হবে? সিস সমান হবে। অর্থাৎ এটা সিস সমান, অর্থাৎ এটা জেড সমান হতে চলে গেছে। যদি এরকম যদি একটা আসে আর কি, ডাবল বন্ড ট্রিপল বন্ড হলো, অর্থাৎ সহজ কথা, এটা আগে বললে ভালো হইতো, যেটা কি ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে ডাবল বন্ডের তুলনায়। ট্রিপল বন্ডের ভরটা বেশি ডাবল বন্ডের তুলনায়। কোন জায়গায় যদি ট্রিপল বন্ড দেখো, আগে ফার্স্টে এটাকে কি করে দিবা? ভর বেশি কাউন্ট করবা। আর এই জায়গায় তো দেখছো, তার মানে সেম পরমাণু যদি হয়ে থাকে, কার্বন সরি অক্সিজেন অক্সিজেন সেম পরমাণু, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পরমাণু ভর হিসাব করবা। হাইড্রোজেনের ভর তুলনায় কার্বনের ভর বেশি হওয়ার কারণে এটা অগ্রাধিকার বেশি পাবে। পাশ শেষ। এতটুকু বুঝে গেছে? পূর্ণিমা দেবনাথ, পূর্ণিমা দেবনাথ বলতেছে স্যার কিছুই বুঝি নাই। আরে আল্লাহ, তুমি আসলে মনোযোগ দাও না মনে হয় ভাইয়া, তুমি মনোযোগ দিচ্ছ না, তুমি মনোযোগ দিচ্ছ না। কার্বনের 3টা হাত কই যাবে? দেখো 3টা হাত, এটা আসলে 3টা হাতের জন্য না, এগুলোকে ভেঙে লেখা। আমি তোমাকে কি বলছিলাম, তুমি যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড দাও, এটা অর্থ হচ্ছে কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত, এটা অর্থ হচ্ছে এটা। তুমি যখন কার্বন কার্বন ডবল বন্ড দাও, তখন এই কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত। তুমি যদি সাপোজ কার্বন কার্বন 4টা বন্ড দিচ্ছ, 4টা বন্ড থাকে না, যদি থাকতো তাহলে কার্বন 4টা বন্ডের সাথে যুক্ত। বিলিভ করতে একটু কষ্ট হতে পারে, তবে বিলিভ করো। আর পূর্ণিমা দেবনাথ, আমি তোমাকে অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ না না কি? কারণ আমি একটা কিছু বুঝালে তুমি বলো ভাই বুঝি নাই। আমি তো এটা আসলে দেখো, এটা তো না বোঝার কিছুই নাই, এটা না বোঝার কিছুই ছিল না, ঠিক আছে? আমি প্রথমে হয়তো কি, আচ্ছা কাজ স্যার বুঝছি। আচ্ছা এরপরে বন্ড ভেঙে যে কার্বন এক্সে, ওগুলো তো হাত 4টা হচ্ছে না। দেখো এরপরে, সরি ভাইয়া বুঝি নাই, 2টা থেকে 3টা কার্বন কেমনে আসলো? অন্য কোনো মৌল বা মূলক আসতে পারে, বাট কার্বন আসে কেমনে? আচ্ছা এরপরে বা প্রকৃতির বিচার, আমাদেরকে কনফিউশন করতে গিয়ে নিজে কনফিউজ হয়ে গেলেন। হ্যাঁ করলাম, বিলিফ বুঝছি ভাইয়া। আচ্ছা বুঝেছি, আচ্ছা বুঝছি। এখন কতক্ষণ টাইম গেছে আমাদের? 58 দশমিক। আচ্ছা এখন আমরা আসি দেখো। আচ্ছা ওইটা আমি তাহলে পরবর্তীতে আবার বুঝাবো। এখন আমরা একটু অ্যান্টি এবং সিনে যাচ্ছি, সিন এবং অ্যান্টিতে যাচ্ছি। সিন এবং অ্যান্টি সমান হতে, সিন এবং অ্যান্টি জিনিসটা কিরকম দেখো। এটা লাস্ট টপিক জৈব রসায়নের, সরি জৈব রসায়নের না, জ্যামিতিক সমানতা। সিন এবং অ্যান্টিটা খুবই সিম্পল একটা জিনিস। দেখো ফার্স্ট অফ অল কার্বন ডাবল বন্ড দিছি, এই যৌগটার নাম তুমি একটু দেখো CH3, আর এটা কি H। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যালডিহাইড, CH3CHO। CH3 কি হবে? CHO হবে। এটার নামটা কি আমাকে বলো? CH3CHO নাম এটা না? এটাকে এইভাবে লেখা যায়? স্যার কিভাবে লিখছেন? দেখো ফার্স্ট অফ অল সি এর সাথে ডবল বন্ড ও না, আবার H আছে একটা, আবার কি আছে? CH3 আছে না? তাহলে CH3CHO লেখা হইছে। আচ্ছা সিন এবং অ্যান্টি বোঝানোর আগে একটা বিক্রিয়া ফার্স্ট আগে পড়তে হবে। এটার নামটা কি? ইথানল। ইথানল না এটা, মানে অ্যালডিহাইড। ইথানলটাকে এভাবে লিখছি, লেখা যাবে তো? কার্বন কার্বন ডাবল বন্ড, হাইড্রোজেন এখানে, কার্বন 4টা হাত ফেলেছে, এই কার্বন দিছি 1 2 3 4। এরপর এটার সাথে কাজ যুক্ত হবে, ধরো এটা যুক্ত হবে হাইড্রোক্সি এমিন। আমি বললাম হাইড্রোক্সি এমিনটাকে এভাবে লিখলাম H2 and OH, হাইড্রোক্সি এমিন। নাইট্রোজেনের হাত 3টা ফিল হইছে, 2টা হাত, 1টা হাত, 3টা। অক্সিজেনের 2টা হাত ফিল হইছে, 1টা। হাইড্রোজেন নিচে 1টা। এটাকে বলা হচ্ছে হাইড্রোক্সি এমিন, হাইড্রোক্সিল এমিন। কি বলা হচ্ছে? এটার নাম কি? হাইড্রোক্সিল এমিন। বুঝতে পারছো? লিখো এটা। লেখার পরে একটা অ্যারো চিহ্ন দাও, দিছো? আচ্ছা জৈব রসায়নে এতক্ষণ ধরে আমরা যা যা পড়বো, মানে আগামী 20-25 দিন আমরা এইভাবে বিক্রিয়া করব। অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে? পানি। সো পানিটাকে আগে বের করে ফেলো। বের করছো? বের করার ফলে এখানে কি আছে? সি আছে না? সিটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখো তো। এটা এভাবে লেখা যায় CH3 না, আর এখানে কি H না, আর এখানে কি ডাবল বন্ড আছে না?
এরপরে কি আছে, অ্যান আছে না, এরপরে কি আছে, ওএইচ আছে। এটাকে বলা হয় অ্যালডো অক্সাইম। স্যার এগুলো কি পড়াচ্ছেন এগুলা, একটু ওয়েট করো। এটাকে বলা হচ্ছে অ্যালডো অক্সাইম, অ্যালডো অক্সাইম। এটা কি বলা হচ্ছে, অ্যালডো অক্সাইম। আচ্ছা এগুলো হচ্ছে একটু কঠিন লাগতে পারে, কারণ এই বিক্রিয়াগুলো আমরা পড়বো আজ থেকে 20-25 দিন পরে, 20-25 দিন না, আরো 1 মাস, মানে 1 মাস ধরো, 1 মাস পরে আমরা এই বিক্রিয়াগুলো পড়বো, মানে অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো, অ্যালডিহাইড কার্বনের সাথে বিক্রিয়া করে এগুলো আমরা অনেকদিন পরে পড়বো। এখন স্যার এগুলো কেন পড়াচ্ছেন, দেখো এই যে সিন এবং অ্যান্টি কিন্তু মূলত আসছে কিন্তু এখান থেকে, অক্সাইম থেকে আসছে, এগুলোর নাম হচ্ছে অক্সাইম বলে। এটা অ্যালডো কেন বলা হচ্ছে, কারণ এটা অ্যালডিহাইড থেকে আসছে, অ্যালডো অক্সাইম নামটা দেওয়া হয়েছে অ্যালডো অক্সাইম। এই অ্যালডো অক্সাইম সমানতা অবশ্যই দিবে। দেখো ফার্স্ট অফ অল এখানে আমি দিয়েছিলাম CH3, এখানে দিলাম কি H দিছো, দেওয়ার পর এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে না। প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাবল বন্ড যখন দিচ্ছেন তখন এখানে অ্যান বসাবো, বাট এখানে তো OH ছাড়া আর কিছুই নাই, OH ছাড়া আর কিছুই না, তাহলে এখানে আমি তো OH বসালাম, তাহলে ওইখানে কে আছে। আচ্ছা এই জায়গায় একটু বুঝার আছে, বুঝারটা হচ্ছে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, এগুলো একটু ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার। এটা হচ্ছে নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, নাইট্রোজেনের কিন্তু একটা লোন পেয়ার থাকে, জানো সেটা। যেমন এমিনের মধ্যে কিন্তু লোন পেয়ার থাকে, কয়টা লোন পেয়ার, একটা লোন পেয়ার থাকে এমিনের মধ্যে। ওই লোন পেয়ারটা এটা হচ্ছে এখানে স্থান পাইছে কোথায়, নাইট্রোজেনের উপরে। এই লোন পেয়ারটা আমি এখন বসাবো হচ্ছে এরকম করে। হ্যাঁ এটা নতুন ধরনের জ্যামিতিক সমানতা পড়তেছো, সেটা হচ্ছে কি যে লোন পেয়ারও কিন্তু কি অবস্থান পরিবর্তন করতে পারবে, অবস্থান বলতে বিন্যাসটা পরিবর্তন করতে পারবে, বিন্যাসটা কি পরিবর্তন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে সিস বলবো কোনটাকে ট্রান্স বলবো, কারণ জ্যামিতিক সমানতা মানে সিস এবং ট্রান্স। সেই ক্ষেত্রে সিন এবং অ্যান্টির ক্ষেত্রে রুলসটা হচ্ছে এরকম, রুলটা হচ্ছে এরকম, খুবই সিম্পল একটা রুল, সেটা হচ্ছে H এবং OH যদি বিপরীত থাকে, H এবং OH যদি বিপরীত থাকে সেটাকে তুমি বলবা অ্যান্টি, অ্যান্টি মানে ট্রান্স। H এবং OH যদি বিপরীত থাকে তাকে কি বলবা, অ্যান্টি। আমি আবার বলছি H এবং OH যদি বিপরীত থাকে তাকে বলবা অ্যান্টি। বিপরীত থাকলে, বিপরীত সাইডে অবস্থান করলে, মানে বিপরীত মানে হচ্ছে বিপরীত সাইডে অবস্থান করলে। H এবং OH যদি সেম সাইডে অবস্থান করে তাহলে তাকে বলবো সিন। সিন মানে সিস, সিস মানে সিসের স্পেলিংটা যদি এরকম হয় CIS। H এবং OH সেম সাইডে অবস্থান করতেছে, তার নাম হচ্ছে কি হবে, সিন। সিনের আপনার নাম কি, সিস। তাহলে এটা সিন সমানু, ওটা হচ্ছে অ্যান্টিসিস। তাহলে এটা কি আমরা সিন অ্যালডোক্সাইম, নামটা কি হবে, সিন অ্যালডোক্সাইম। এটা কঠিন লাগতে পারে কেন জানো, কারণ এই বিক্রিয়াগুলো তোমাদেরকে পড়ায়নি, বাট এটা জ্যামিতিক সমানতার মধ্যে চলে আসছে। সিন অ্যালডিঅক্সাইম, আর এর পরটা কি হবে, ট্রান্স অ্যালডিঅক্সাইম। সো ট্রান্সের ক্ষেত্রে দেখো, ট্রান্সের ক্ষেত্রে দেখো একটু কঠিন লাগতে পারে। ট্রান্সের ক্ষেত্রে দেখো ফার্স্ট অফ অল সি ডাবল বন্ড দিছো, অ্যান্ড দেখো বুঝে গেছে, এখানে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা। সো দেখো CH3 এবং OH চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র H এবং OH চিন্তা করব। H এবং OH অপোজিট সাইডে অবস্থান করতেছে, তার নাম কি হবে, ট্রান্স বলা হয়। তবে ট্রান্স না বলে আমি এই ক্ষেত্রে কি বলবো, অ্যান্টি, অ্যান্টি। তাহলে সিন এবং অ্যান্টি পড়ানো হয়ে গেছে, সিন এবং অ্যান্টি পড়ানো হয়ে গেছে। আচ্ছা সাপোজ আমাকে বলছে ধরো অ্যালডিহাইড জ্যামিতিক সমানতা দিচ্ছে কিনা, পরীক্ষায় প্রশ্ন আসছে, তো তুমি বলবে অ্যালডিহাইড অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে। কেন, কারণ অ্যালডিহাইডকে হাইড্রোক্সিল অ্যামিন দিলে কি তৈরি হচ্ছে, এটার নামটা কি, অ্যালডোক্সাইম না। আচ্ছা সাপোজ এটার নামটা কি, এখন আমি বসে দিয়েছি CH3C, এটা কি পুরো যোগটার নাম কি, এটা যোগটা এরকম না, এটা পুরোটা এরকম না, CH3 না। স্যার আজকে এত কনফিউশন, দেখো CH3C ডাবল বন্ড CH3, নামটা কিটোন না। সো এখন যদি কিটোন যদি হয়ে থাকে তাহলে পানি অক্সিজেনটা চলে গেছে কোথায়, তাহলে বাকিটা কি CH3 না। এর নাম কি হবে, কিটোক্সাইম হবে, নামটা কি, কিটোক্সাইম। প্রশ্ন হচ্ছে কিটোক্সাইম কি জ্যামিতিক সমানতা দিবে, দিবে না, তো সেম সাইডে মানে একই পাশে দুইটা সেম পরমাণু আসে গেছে, একই সাথে দুইটা সেম পরমাণু হয়ে গেছে, তাহলে কিটোন দিবে না, কিটোন দিবে না। কিটোনের মধ্যে কোনটা দিচ্ছে না, প্রপানন দিচ্ছে না। আচ্ছা আরো কনফিউশন ক্রিয়েট করি, ধরো আমি দিলাম C2H5, এখন দিবে, এখন তো দিবে ভাই,
কেন? কারণ C2H5 মানে সেটা C2H5 হয়ে গেছে, এখন তো দিচ্ছে। এটা কি ধরো, এটা কি হচ্ছে, এটা কি আমাকে বলো, C2H5 আর এটা কি CH3, তাহলে আরামসে দিচ্ছে। CH3টাকে উপরে দাও, C2H5 কে উপরে দাও। এখন যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে তার নামটা কি হবে? কারণ আমি তোমাকে একটু আগে বলছিলাম H এবং OH যদি বিপরীত দিকে অবস্থান করে তাকে তুমি কি বলবা? ট্রান্স। আর সেম সাইডে অবস্থান করে সিন। এখন তো H এবং OH নাই, সেই ক্ষেত্রে আমি কি বলবো? এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি, এরপর আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কনফিউশন ক্লিয়ার করে দিব। আচ্ছা, বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে স্যার এটার নামটা কি দিব আমি? নতুন কোনো কিছু শিখো, দেখো কোন একটা নতুন কোনো কিছু পড়া দেখলে আগ্রহ দেখাবা। স্যার নামটা কি দিবেন? কারণ আপনি একটু আগে বলছিলেন H এবং OH যদি অপোজিট সাইডে অবস্থান করে তাহলে সেটা কি হবে? ট্রান্স। সেম সাইডে অবস্থান করলে সেটাকে আমি বলবো সিন। বাট এখন স্যার এই ক্ষেত্রে নামটা কি হবে? নামটা কিন্তু কিটো অক্সামই থাকবে। এর আগেরটা দেয় না, এটা তো দিবে, C2H5 বলে তো দিবে না। কারণ দেখো C2H5 CH3 নিচ্ছে তো ভাইয়া। আচ্ছা, শুধু ব্যতিক্রম হচ্ছে লোন পেয়ারটা একটু তোমাদের জন্য ব্যতিক্রম হয়ে গেছে। এটা আমি আর ভিতরে যাচ্ছি না, এটা ভিতরে গেলে তুমি পড়া ছেড়ে দিবা জৈব রসায়ন, এটা আর ভিতরে যাওয়া যাবে না। কেন লোন পেয়ার হচ্ছে না হচ্ছে এগুলা দেখো। এখন স্যার এটা কিভাবে দিবেন? ফার্স্ট অফ অল দেখো OH-টা এই জায়গায় আছে না, এটাকে তুমি ধরো ফার্স্টে তুমি সিন লিখছো। সিন মানে কি? সেম সাইডে অবস্থান করা। সিনের অপর নাম কি? সিস। OH এর সেম সাইডে অবস্থান করতেছে কে? CH3 না? এই CH3 এর নামটা কি? মিথাইল। সিন মিথাইল লিখছো। এরপরে মিথাইল একসাথে কেন লিখছি? কারণ সিন মানে কি? OH এর সেম সাইডে অবস্থান করতেছে মিথাইল, সেজন্য লিখলাম সিন মিথাইল। এরপর এটা কি? এটার নামটা কি? এরপর লিখবা ইথাইল। সিন মিথাইল ইথাইল। এর পরবর্তী পুরো যৌগটার নাম কি? কিটোক্সাইম। আচ্ছা, এটাকে আরেকটা নাম দেওয়া যায়। ধর আমি লিখলাম ট্রান্স না লিখে আমি লিখলাম অ্যান্টি। যাহাই ট্রান্স তাহাই কিন্তু অ্যান্টি। নতুন কোনো কিছু শিখো না ভাই, এগুলো অনলাইন চ্যানেলে পাবা কোনোদিন। দেখো এবারে অ্যান্টি হচ্ছে কি? OH মানে OH এর বিপরীত থেকে কি আছে? আমি OH কে কাউন্ট করব এখন, মানে OH কে হিসাব করতে হবে এখন। OH এর বিপরীতে কি আছে? C2H5, সেটা লিখলাম অ্যান্টি ইথাইল। স্যার আমার মাথায় ঢুকতেছে না। অ্যান্টি ইথাইল, এরপরে কি লিখবা? মিথাইল। স্যার এগুলো কি পড়াচ্ছেন? দেখো আমাদেরকে যদি স্যার এগুলো পড়াইতো আমরা কিন্তু অনেক খুশিতে আনন্দ করতাম। স্যার এক্সট্রা টপিকে পড়াচ্ছে, আর তোমাদের মধ্যে আগ্রহটা খুবই কম। স্যার আমি একটা লাইনও বুঝি নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, যেহেতু তোমাকে একটু আগে বলছিলাম OH এবং H পাশাপাশি অবস্থান করলে তাকে বলবা সিন, অপোজিট সাইডে অবস্থান করলে ট্রান্স। বাট এখানে OH আছে বাট H নাই, H এর কথা বাদ দাও। ফার্স্ট অফ অল আমি করলাম সিন লিখলাম আগে। আমি কি লিখছি? সিন লিখছি। সিন লেখার পরে সিন মানে কি? পাশাপাশি অবস্থান করতে হয়, তার মধ্যে সিন বলি। OH এর পাশাপাশি অবস্থান করছে কে? মিথাইল না? তো সিন লেখার পরে মিথাইল লিখতে হবে। আমি OH-টাকে কেন্দ্র করে বাকি সবগুলো কাউন্ট করব। তাহলে OH কেন লিখছি, মানে সিন কেন লিখছি? কারণ আমি OH কে কেন্দ্র করে, মানে OH এর উপরে ডিপেন্ড করে সবকিছু নাম লিখতেছি। দেখো সিন লিখছি, OH এর সিন অবস্থানে কি আছে? সিন মানে সি অবস্থানে কি আছে? মিথাইল। তো সিন মিথাইল। এরপর পরবর্তী কি? ইথাইল। এরপর কিটোক্সাইম। আচ্ছা, এখন এটার নামটা লিখছো না, এটা কি অ্যান্টি। অর্থাৎ ঘুরে ফিরে একটা কথা, সেটা হচ্ছে এটা দুইটা নাম দেওয়া যায়। এটা সিন মিথাইল ইথাইল কিটোক্সাইম, অ্যান্টি ইথাইল মিথাইল কিটোক্সাইম। বুঝতে পারছো? অ্যান্টি মিথাইল ইথাইল কিটোক্সাইম, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী দেখো। স্যার মাথা ঘুরাচ্ছে। দেখো মজা লাগতেছে না? তোদের তো মজা লাগবে না, তোরা আসো শুধু পরীক্ষাতে আসবে না কেন পড়বো? সিন গেল। আচ্ছা স্যার এটা তাহলে যদি এভাবে লিখেন, কোনটা? এভাবে। স্যার মাথা ঘুরাচ্ছে স্যার। দেখো C2H5, এটা চেঞ্জ করব না, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে OH। এখন এটার নাম কি হবে? স্যার আপনি ওটার নাম দিছিলেন, ধরেন সিন বলছিলেন, এটার নাম আপনি বলবেন অ্যান্টি। তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নাম দুইটা দেওয়া যায়। ফার্স্ট অফ অল তুমি বললে কি? ফার্স্ট অফ অল তুমি এটার নাম তুমি সিনও বলতে পারো, এটার নাম অ্যান্টি বলতে পারো। এখন এত কথা না, ধরো তোমাকে আমি জিনিসটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তুমি বললে এটা কি নাম কি আমাকে বলো। তুমি ফার্স্টে বললো সিন বলার পর তুমি কি বলবা? মিথাইল। এরপর তুমি কি বলবা? ইথাইল। এরপর তুমি কি বলবা? কিটোক্সাইম। এরপর তুমি এখানে কি বলবা? ট্রান্স মানে কি? ট্রান্স না বলে তুমি সিন না বলে ট্রান্স বলতে পারো, তবে নামটা কিন্তু অ্যান্টি হবে। আমরা এখন সিন অ্যান্টি ইউজ করবো। অ্যান্টি OH অপোজিট সাইডে কি আছে? মিথাইল। অ্যান্টি মিথাইল। অ্যান্টি কি হবে? মিথাইল। এরপরে কি? ইথাইল।
এরপরে কি হবে কিটো অক্সাইম। নতুন টাইপের পড়া ছিল এটা, নতুন টাইপের পড়া ছিল। আচ্ছা আরেকটা পড়া দিতে চাইছিলাম বাট এটা আর নিতে পারবা না, আর নিতে পারবা না, ঠিক আছে ভাই অনেক ফাস্ট পড়াচ্ছেন, লিখতে পারতেছি না। আচ্ছা ওকে, আচ্ছা ক্লাসটা তোমাকে একটু রেকর্ডেড দেখতে হবে। আচ্ছা এখন আসি ওই যে তোমাদের কনফিউশনটা, বুঝে গেছে এখন এগুলা? বুঝে গেছে? ওই তো এতটুকুই শেষ, এতটুকু এখানে শেষ। আরেকটা পড়াতে ইচ্ছে করতেছে বাট এটা অনেক কেউ কিভাবে নিবে আমি জানি না। ধরো স্যার একটা পড়াবো, লেখা হয়েছে না? আচ্ছা ধরো দেখো, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যদি এরকম হয়ে থাকে স্যার কিরকম, যদি সাপোজ সি ডাবল বন্ড ও আমি দিলাম এখানে C6H5, স্যার এই ধরনের নামকরণগুলা কিভাবে হয়? দেখো ফার্স্ট অফ অল এটা C6H5CHO, এটাকে বলা হয় বেনজালডিহাইড। এগুলো তোমরা বুঝবা না, এগুলো অনেক ভিতরে পড়া, বাট এগুলো আসলে পড়াচ্ছি কেন? তুমি বলতে পারো ভাই এবারে সিকোয়েন্সটা আমার ভালো লাগতেছে না। সিকোয়েন্স কোনো কথা নাই, কেন ভাই এটা জ্যামিতিক সমাধানের মধ্যে পড়তেছে না? আমি বলছিলাম ধৈর্য রাখো। তুমি যদি বলো তুমি আমার দোষ দিবা এখন, ভাই আপনার সিকোয়েন্স ঠিক নাই এবার, কেন ভাই কেন সিকোয়েন্স ঠিক নাই? এটা জ্যামিতিক সমাধানের মধ্যে পড়ে না। দেখো এর পরবর্তী কি, এটার সাথে কাজ ছিল হাইড্রোক্সিলামিন, তাহলে H2 N, এরপরে কি OH না, H2 এবং O মিলে কি হবে? পানি তৈরি করবে। বাকিটা কি স্যার? বাকিটা কি? বাকিটা কি হবে আমাকে বলো? বাকিটা খুবই সিম্পল, বাকিটা কি হবে আমাকে বলো? C6H5, এরপরে C, এরপরে H, এরপরে কে? ডাবল বন্ড N OH। এটাকে বলা হয় বেনজলডক্সাইম। মানে আমি তোমাকে একটু নামটা বলি, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। এটাকে এইভাবে লিখবা, তুমি আজ থেকে জৈব মানে তুমি যখন অ্যারোমেটিকে প্রবেশ করবো আমরা, তখন তুমি এরকম একটা যৌগ দেখবা CHO। এটাকে আমি ভেঙে লিখছি C6H5CHO, স্যার বুঝি নাই। আচ্ছা এটাকে আমি একটু ভেঙে লিখতেছি, দেখো স্যার এটাকে একটু ভেঙে লেখান তো। আচ্ছা আরো ভেঙে লিখতেছি, দেখো অনেকভাবে ভেঙে লেখা যায়। ধরো আমি লিখলাম C C C C C C, এটা বেনজিন। প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন শো করেনি। এখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে কে? CHO, নাম হয়েছে বেনজালডিহাইড। দেখো হাইড্রোজেন সব জায়গায় আছে, আছে 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 আছে। এটা আগে কি ছিল? C6H6 ছিল। হাইড্রোজেন 6টার জায়গায় একটা চলে গিয়ে কি আসছে? CHO আসছে। মানে এখানে আগে হাইড্রোজেন ছিল, তাহলে তো বেনজিন ছিল, ওই হাইড্রোজেনকে রিপ্লেস করছে কে? CHO। তাহলে এখানে দেখো কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কার্বন 6টা, হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হাইড্রোজেন 5টা। তাহলে C6H5 লিখছো, এটা পুরোটা হচ্ছে এই চক্রটা। আর CHO কোনটা? এটা, এটাকে বলা হয় বেনজালডিহাইড। বেনজালডিহাইড এটাকে বলা হচ্ছে কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড, জাস্ট চিল। দেখো আচ্ছা স্যার এরপরে এখন দেখো আরো একটা জিনিস। আচ্ছা আমি লাস্টে গিয়ে তোমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করবো। আজকে সবাই থাকো, কয়টা বাজে? মাত্র 7:20। সবাই থাকো। এখন থেকে আস্তে আস্তে পরীক্ষার মানে ক্লাসের লাস্টে গিয়ে তোমরা জাস্ট কমেন্ট করবা, কারণ সবাইকে তো সুযোগ দিব না। যারা লাস্ট পর্যন্ত থাকবা তারা হচ্ছে উল্টা পাল্টা থেকে শুরু করে শুধু আমার বিয়ে কবে হবে ছাড়া, এটা ছাড়া তুমি যে কোনো প্রশ্ন করতে পারবা আমার থেকে, জৈব রসায়ন নিয়ে যে কোনো প্রশ্ন করবা, আমি তোমাকে উত্তর দিব। এটা সুবর্ণ সুযোগ। দেখো পানি দিছো প্লাস কি আমাকে বলো, তাহলে এই যোগটা কি হচ্ছে? দেখো C6H5, এরপরে কি H, এরপরে কি ডাবল বন্ড। ডাবল বন্ডের মধ্যে কি আছে? N আছে আর OH আছে। স্যার এটা হাইড্রোজেন আছে, ধরো এটা জ্যামিতিক সম্বন্ধে বানাতে বলছে, বানানো C বেনজলডিহাইড। এটার নামটা কি? এটার নামটা কি? বেনজো অক্সাইম। বেনজো অক্সাইম, বেনজো অক্সাইম, বেনজো অক্সাইম, ঠিক আছে। এবার কি? অ্যালডো অক্সাইম, বেনজো অক্সাইম। আগে ছিল অ্যালডো অক্সাইম, বেনজো অক্সাইম, কিটো অক্সাইম। এটা বেনজালডিহাইড, মানে বেনজোডো অক্সাইম, এটা বেনজোডো অক্সাইম বলে। যা হোক নামকরণটা নিয়ে ফ্যাক্ট নাই। আচ্ছা এখন ধরো তুমি দেখলে কি স্যার এটা কিভাবে দেখেন? ফার্স্ট অফ অল দেখো H, এরপরে কি এখানে OH, আর এখানে কি লোন পেয়ারটা, নাইট্রোজেন যেহেতু আছে লোন পেয়ার থাকবে। তাহলে দেখো এখন তো কোনো প্যারা নাই, OH এবং H সেম সাইডে যদি অবস্থান করে তাকে আমি কি বলবো? সিস বলবো, এবং সিসের অপর নাম কি এখানে? সিন। আর OH এবং H কে যদি আমি এভাবে লিখি, ডাবল বন্ড C
ওখানে লিখলাম এভাবে, এটাকে সরানোর দরকার নেই, লোন পেয়ারকে কষ্ট দিবা না। ওএইচ, ওএইচ এবং এইচ অপোজিট সাইডে অবস্থান করতেছে, তার নাম কি হবে? অ্যান্টি হবে। তার নাম কি হবে? অ্যান্টি হবে। বুঝা গেছে? পড়া শেষ ভাইয়া। নামটা কি? সি বেনজোডাইঅক্সাইন, অ্যান্টি বেনজোডাইঅক্সাইন। ভাইয়া সি এর জায়গায় এন হবে। কোথায় সি এর জায়গায় এন হবে? কোথায় সি এর জায়গায় এন হবে? ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। এন হবে, আসলে এন হবে, এন। ওকে, এখন ঠিক আছে? ঠিক আছে না এখন? আচ্ছা, সো এটা এইচ এবং ওএইচ থাকলে টেনশন নেওয়ার দরকার নাই, আর না থাকলে টেনশন নিবে। ওকে স্যার, এন হবে না? হ্যাঁ এন হবে, এন হবে। ওকে আচ্ছা, লেখা হয়ে গেছে ভাই? ওগুলো সি হবে নাকি এন হবে? হ্যাঁ সি ইকুয়াল টু এন হবে তো, এন দিছি, এন দিছি, ভুল হইছে স্যারকে আমার। সি ইকুয়াল টু এন, ওদের জাস্ট এতে লিখে 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 দিয়ে দিছি C6H5 C6H5। বুঝা গেছে এখন? এখন আসি কনফিউশন। এই জ্যামিতিক সমানুতা এগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর কোনো প্রশ্ন নাই। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন এখানে নাই। সো আমাদের জ্যামিতিক সমানুতা কিন্তু এখন শেষ। আচ্ছা এখন, জি ভাইয়া, লিখা শেষ ভাইয়া। আচ্ছা এখন ধরো ওই যে যাদের যাদের প্রশ্ন ছিল, এটা নিয়ে আমি তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি সি সি ডাবল বন্ড দিবা, তখন যদি সি এর সাথে ট্রিপল বন্ড থাকে, সি এর সাথে কি আছে? ডাবল বন্ড আছে, আর এখানে একটা এইচ আছে, এই ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে কে প্রায়োরিটি পাবে? সবসময় রাখবা ট্রিপল বন্ড is much weighter than double bond। মানে তুমি অগ্রাধিকার হিসাব করবা, মানে কোনটাকে আমি অগ্রাধিকার দিব, ডাবল বন্ডকে নাকি ট্রিপল বন্ডকে? অবশ্যই ট্রিপল বন্ডকে অগ্রাধিকার দিবা। এখন বেঙ্গি বুঝাতে গেছি, মাথা খারাপ হয়ে গেছে, কারণ ট্রিপল বন্ড থাকা মানে কি? দেখো ফার্স্টে উপরটা হচ্ছে কার্বনের সাথে বন্ড অলরেডি আছে, আর নিচে দুইটা বন্ড আছে না? দুইটা বন্ড মানে দুইটা কার্বনের সাথে আবার বন্ড। এটা আগে এরকম ছিল। এখন তুমি বলতে পারো হাত মিলে না কেন? হাত মিলে নাই বলতে এখানে আরো পরমাণু থাকবে, আরো পরমাণু ছিল, আরো পরমাণু থাকবে, সেজন্য হাতটা মিলে নাই। বাট এটা কিন্তু আগে ফরম্যাটটা কিন্তু এরকম ছিল। আগে ফরম্যাট কিরকম ছিল? এরকম। আমরা এভাবে না লিখে আমরা লিখে হচ্ছে এরকম, এটা লেখা আর এটা লেখা সেম কথা না? এটা লেখা আর এটা লেখা সেম কথা। ধরো কার্বন ডাবল বন্ড দিছো, কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি? এই যে কার্বন দিছো, এই কার্বন দিছো, ফার্স্টে কার্বনের সাথে কার্বন, আবার এই কার্বনের সাথে আরেকটা কার্বন। এটা যে কথা এটাও সেম কথা, এটা যে কথা এটাও সেম কথা। তুমি যে কীটমূলক লিখো না, কীটমূলক মানে কি? কার্বনের সাথে একটা অক্সিজেন, আবার কার্বনের সাথে আরেকটা অক্সিজেন, অক্সিজেনের দুইটা হাত, বাকি কার্বনের হাতগুলো ফিল আপ হবে, পরে দিয়ে ফিল আপ হবে, কিউ এসে ফিল আপ করে দিবে, টেনশন নেওয়ার দরকার নাই। ঠিক আছে, সেটা ছিল। নর্মালি এত কথা মাথা রাখার দরকার নেই। ট্রিপল বন্ড দেখছো, ওয়েট বেশি হবে ট্রিপল বন্ডের। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে তাহলে আচ্ছা, এখন তাহলে প্রাইভেট গ্রুপে পিওসিতে 8টায় ক্লাস আছে। আচ্ছা এখন তাহলে তোমাদের কনফিউশন বলতে পারো। আচ্ছা আমি কিছু কনফিউশন দূর করে দিচ্ছি, সবাই একটু থাকবা আগামী 10 মিনিট। আচ্ছা অ্যালকাইন কেন জ্যামিতিক সমানুতা দিচ্ছে না? আচ্ছা দেখো, আচ্ছা কমন সেন্সের প্রশ্ন এটা তো। অ্যালকাইন কেন জ্যামিতিক সমানুতা দিচ্ছে না? দেখো অ্যালকাইন কেন জ্যামিতিক সমানুতা দিচ্ছে না? ফার্স্ট অফ অল দেখো, এখানে ট্রিপল বন্ড ধরা আছে, এখানে অত্যাধিক পাই বন্ড আছে, বাট এই কার্বনে কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার থাকলে সেটা অন্য কথা। সেই কার্বনে একটা হাইড্রোজেন দিছো, এই কার্বনে একটা হাইড্রোজেন দিছো, এখানে তার মূলকটা কই? কার্বন হাতটা তো 5টা যাচ্ছে, এখানে তুমি আর কোনো মূলক বসাতে পারবা? সিস ট্রান্স পসিবল হবে? হ্যাঁ তুমি বলতে পারো ভাই এখানে তো পাই বন্ড আছে, উপরে নিচে আটকানো। আর ভাই আটকানো থাকুক, সমস্যা নাই, বাট পরমাণু তো নাই। পরমাণু না থাকলে উপরটা নিচে, নিচেটা উপরে কেন যাবে? সিস ট্রান্স কেমনে পসিবল? সো কখনো অ্যালকাইন জ্যামিতিক সমানুতা দিবে না। বুঝতে পারছো? কখনো অ্যালকাইন জ্যামিতিক সমানুতা দিবে না। গেছে? এরপর নেক্সট কোশ্চেন বলো। স্যার কালকে কলেজে পরীক্ষা আছে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিবেন? হ্যাঁ ছুটি তো
কার্বন কার্বন 4টা বন্ড হয় ভাইয়া, আনটুকা। তাহলে ভাইয়া অক্সিজেন আরেকটা হাত কিভাবে ফিল হবে? অক্সিজেনের যোজনী 2 না? কোথায়, কার ক্ষেত্রে? অক্সিজেনের হাত, দেখো 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 এখানে ফার্স্ট অফ অল এই যে এই জিনিসটা যখন আমি বোঝাচ্ছি না এখানে, এটা অ্যাকচুয়ালি দেখো এখানে এটাকে আমি বেঙ্গে লিখছি, এর সামনে বেঙ্গা জিনিসটা বুঝতেছো না। এই ডাবল বন্ডের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে, একটা এখানে নিচে একটা এখানে নিচে, ঘুরে ফিরে কিন্তু তারা কিন্তু একই যৌগই, তারা কিন্তু একই, ডাবল বন্ড কিন্তু সেমই। এটাকে বেঙ্গে লিখলে একটা এরকম একটা এরকম, কথা বুঝতে পারছো? আচ্ছা হাতের ব্যাপারগুলো হচ্ছে নেক্সট টাইম আরেকবার আরো ভালো করে বুঝাবো, এটা আপাতত এইভাবে মনে রাখো। ফরম্যাটটা আগে এরকম ছিল, ফরম্যাটটা পরবর্তীতে এরকম আসছে, একটু ভেঙে বোঝালে তোমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয় আর কি। আচ্ছা 4 মিথাইল প্যান্টেন 2 কি জ্যামিতিক সমতা দিবে? বের করে দেখো 4 মিথাইল প্যান্টেন 2, 4 মিথাইল প্যান্টেন 2 কোনটা? 4 মিথাইল প্যান্টেন 2, 1 2 3 4, 4 মিথাইল প্যান্টেন 2, তুমি ডাবল বন্ডে তুমি বলছো প্যান্টেন 2 বলছো, সরি 1 2 3 1 2, আচ্ছা কার্বন এখানে আরেকটা, তাহলে 1 2 3 4 4 মিথাইল CH3, 4 মিথাইল প্যান্টেন 2 জ্যামিতিক সমতা দিবে কিনা? এখানে H এখানে H এখানে H, সো খুবই সিম্পল, দেখো দিবে কিনা দিবে না কিনা দেখি তো। ফার্স্ট অফ অল কার্বন কার্বন ডাবল বন্ড দিছি, H টাকে সিঙ্গেল রাখো, CH3 টাকে সিঙ্গেল রাখো, H টাকে সিঙ্গেল রাখো, আর পুরো যৌগটা কি? পুরো যৌগটা কি আমাকে বলো, পুরো যৌগটা কি? C3, হাইড্রোজেন কয়টা? 6টা 7টা, অবশ্যই দিবে এটা না, অবশ্যই দিবে, অবশ্যই জ্যামিতিক সমতা দিবে। হাইড্রোজেন হাইড্রোজেন সেম সেম সাইডে অবস্থান করছে, সিস জাস্ট উল্টে দাও, ট্রান্স, দিবে দিবে দিবে। এটা 4 মিথাইল প্যান্টেন 2, 1 2 3 4, 4 মিথাইল প্যান্টেন 2, বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে? আচ্ছা ওকে। না অপটিক্যাল আইসোমারিজম এখনো হয় নাই, অ্যান্টাজুজেন জুজা এমএন এটা আরেকবার বোঝানো যাবে? তাসমিয়া বলতেছে এটা আরেকবার বোঝানোর জন্য। ওরে বাবা রে বাবা, এন্ড ওটা আবার বুঝাতাম ইজেটটা, তুমি রেকর্ড দেখে নাও, রেকর্ড দেখে নাও, পসিবল না পসিবল না। আচ্ছা এরপর একটা বলো ভাই, পিডিএফ দিয়ে, নো পিডিএফ, কষ্ট করে নোট করবা, পিডিএফ আজকে দিকে হবে না ভাইয়া। 3 বন্ডের ভর কি একসাথে আসতে পারে? হ্যাঁ যদি একসাথে আসে আর কি, ধরো বন্ড 3টা হলো একসাথে আসে, সেক্ষেত্রে ট্রিপল বন্ডটাকে প্রায়োরিটি দিবা। ভাইয়া ইজেটটা একটু বুঝান স্যার, কাইন্ডলি ডাবল বন্ড এটা হাইব্রিডাইজেশন দিয়ে বুঝান। এটা এখন হাইব্রিডাইজেশনে এটা এখন বোঝানো যাবে না, এত বড় জিনিসগুলা এটা এখন পসিবল না। সংকরণের ক্ষেত্রে যখন বোঝাবো তখনই, এখন এমন কিছু স্যার সবাই উল্টাপাল্টা কমেন্ট বন্ধ করো, তোমাদের জন্য স্যার কোশ্চেনগুলো দেখতে পারতেছে না, এখন কোশ্চেন করতে পারো। আজকে ক্লাস করে ভালো মজা পাইছি স্যার। ভাই হাজারি স্যারের বইয়ে অনেক কোশ্চেনের আনসার দেওয়া আছে, ওগুলো একটু আসফি বলতেছো ভাইয়া হাজারি স্যারের বইয়ে, আসফির কমেন্ট অনেক উপরে চলে গেছে, আমি বুঝতেছি না। কমেন্ট আরেকবার করো, আবার করো, আবার কমেন্ট করো। বন্ড ভেঙে কার্বন বেড়ে যায় কেন? এগুলো এগুলো সংকরণ করাইতে হবে, এগুলো সংকরণ করাইতে হবে। এগুলো তো এখন হচ্ছে যে তোমাকে আমি এখন কেমনে বুঝাতাম, এগুলো সংকরণে যেতে হবে কিভাবে। কার্বন কার্বন sp সংকরণ, sp3 সবগুলো কিন্তু sp3 সংকরণ ছিল, sp3 থেকে কিন্তু sp সংকরণ আসছে, বুঝছো? বা যাই বলেন ক্লাসটা আবার করতে হবে, হ্যাঁ আবার করতে হবে, কারণ আমরা আগে যারা করছিলাম হোয়াইট বোর্ড দেখে নোট করছিলাম, ওগুলো জাস্ট হোয়াইট বোর্ড থেকে নোট করলে বেস্ট মারাত্মক ছিল ক্লাসটা। খালি কিছু জিনিস রেকর্ড আবার দেখতে হবে। আজ ক্লাসে অনেক ভালো ছিল ভাইয়া। রুল 3টা একটু বলেন। রুল 3টা বলে লিখে দিছি না। রুল 3 নাম্বার কি ছিল? যখন হচ্ছে তুমি দেখবা হচ্ছে কি রুল যদি কার্বনের সাথে যদি হচ্ছে 2টি পরমাণু ভর মিলে যায়, মানে কার্বনের সাথে যুক্ত 2টি পরমাণুর ভর যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় পরমাণুর ভরকে প্রায়োরিটি দিতে হবে। সেই ক্ষেত্রে মানে এর পরবর্তী পরমাণু মানে দ্বিতীয় পরমাণুর ভরকে প্রায়োরিটি দিতে হবে। মানে একটা কার্বনের সাথে ধরো 2টি পরমাণুর ভর সেম হয়ে গেছে, ধরো একটা কার্বনের সাথে যুক্ত 2টি পরমাণুর ভর কি হয়ে গেছে? মিলে গেছে। একটা কার্বনের সাথে ধরো এখানে আমি বললাম এটা কি, ধরো এটা সি, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, 2টা পরমাণুর ভর মিলে গেছে। এর পরেরটা আমরা দেখব, এর পরেরটা আমরা দেখব, এখানে সি এখানে সি, এর পরেরটা দেখব। এর পরেরটা বলতে ধরো এখানে তো এটা সেম থাকবে না, তো এখানে অ্যান আছে, তাহলে এর পরেরটা দেখব কোনটা প্রায়োরিটি পাবে। অবশ্যই অ্যান পাবে নাকি সি পাবে? অ্যান পাবে। যদি কার্বনের সাথে 2টি পরমাণুর ভর, যদি কার্বনের সাথে যুক্ত 2টি পরমাণুর ভর মিলে যায়, সেক্ষেত্রে এর পরবর্তী পরমাণুকে প্রাধান্য দিতে হবে।
পরবর্তী পরমাণুকে প্রাধান্য দিয়ে আমরা অগ্রগণ্য পরমাণু হিসাব করব। ওকে, আচ্ছা স্যার কার্বন যে বাড়বে ওটার জন্য আইসোমারিজম কিভাবে হবে, ওইটা আবার ডিফারেন্ট কম্পাউন্ড হয়ে যাবে না ভাই? রুল 2টা আবার বলেন প্লিজ। কি এগুলো তো লিখে দিছিলাম। আচ্ছা, একই সাইডে দুইটা ট্রিপল বন্ড থাকলে ভাই মনে হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিপারেশন নিচ্ছি। পরপরটাও সেম থাকলে ভাই সিন অ্যান্টি ক্লিয়ার হয় নাই। সিন অ্যান্টি ক্লিয়ার হয় নাই। সিন অ্যান্টি ক্লিয়ার যদি হয়ে না থাকে, একদম ধরো শর্টকাট একটা জিনিস বললাম, সেটা হচ্ছে কি নরমালি সিন অ্যান্টির বেসিকটা কি? OH এবং হচ্ছে কি H। OH এবং H যদি সেম সাইডে অবস্থান করে তাকে বলা হচ্ছে সিন। OH এবং H যদি অপোজিট সাইডে অবস্থান করে তাকে বলা হচ্ছে অ্যান্টি। এখন OH এবং H না থেকে যদি অন্য কিছু থাকে, ধরো OH এবং H এর জায়গায় OH আছে বাট H এর জায়গায় অন্য একটা কিছু আছে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? সেই ক্ষেত্রে তাকে সিনও বলতে পারবা, অ্যান্টিও বলতে পারবা। তবে ধরো তুমি সিন যদি বলে থাকো তখন তোমাকে দেখতে হবে OH এর একই সাইডে কি আছে, ধরো ইথাইল মূলক আছে, সেক্ষেত্রে তুমি ইথাইল বলবা। এরপরে তার অপোজিট সাইডে কি আছে, মিথাইল, তো সিন ইথাইল মিথাইল, এরপর যৌগের নামটা বলবা। ক্লাসটা আরেকবার দেখতে হবে তোমার। বুঝতে পারছি, দেখো মাথা একটু ঘুরে যাবে স্বাভাবিক, এরকম আর কি। চাইলে আরো ডিটেলস পড়াতে পারতাম, তবে আরো বেশি ডিটেলস পড়াতে গেলে এরপরে কি ভাইয়া হাজারি স্যারের বইয়ে অনেক কোশ্চেনের আনসার দেওয়া আছে, ওগুলো নিজে নিজে বুঝতেছি না এখন, ওইগুলো বুঝান ভাইয়া। ওরে বাবা, তুমি তো দেখি অর্ডার দিয়ে দিছো ডাইরেক্ট আমাকে, ভাইয়া ওগুলো বুঝাই দেন। আর দেখো হাজারি স্যারের বইয়ে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো নিয়ে কি তুমি স্যাটিসফাইড না? হাজারি স্যারের বইয়ের মধ্যে কি আরো কেটে কেটে পড়তে হবে? সিন অ্যান্টি হাজারি স্যারের বইয়ে আছে। তা আমি যা পড়াচ্ছি তুমি আগামী 15-10 দিন পরে, এখন বই খোলার দরকার নাই তো। আমি ফার্স্টের দিনই বলছিলাম বই খুলিও না। এখন তুমি যদি বই খোলো তুমি ডিপ্রেশনে পড়ে যাবা, তুমি বলবা স্যার আপনার সাথে আমার পড়া কোনো মিল নাই। ওকে, এখানে ওয়েচের মধ্যে এইচ হলে আজকের এক্সামটা আর আজকের টপিক থাকবে না। হ্যাঁ ভাই অনেক পড়াশোনা, এখন একটু গল্প করেন। গল্প করতে পারতেছি না। দেখো এরপরে দেখো স্যার ভুল হচ্ছে মনে হয়, কোথায় ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে আমাকে বলো তো। ভাই সঙ্গে 4 নাম্বার ক্লাস কখন হবে? ও ভাইয়া সিন মিথাইল ইথাইল কিটো এক্সামটা আবার বলেন। এখানে দুইটা একবারে বলছেন কেন? সিন মিথাইল ইথাইল এটা একবারে বলি নাই, এটা একবারে বলি নাই। দেখো এখানে ক্ষেত্রে কি ছিল, সি ডাবল বন্ড ছিল, সরি সি ডাবল বন্ড না, এন ছিল না, এন এর মধ্যে এখানে হচ্ছে লোন পেয়ার ছিল, আর এখানের মধ্যে কি ছিল আমাকে বলো? এখানের মধ্যে OH ছিল, ধরো সাপোজ OH ছিল, OH তো ছিল না, এখানে ধরো আমি বললাম C2H5 ছিল, আর এই জায়গায় কি ছিল CH3। তাহলে এই ক্ষেত্রে তো OH এবং H তো নাই, H তো নাই, তাহলে H যেহেতু নাই তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে মানে সিন এবং অ্যান্টি বলবো? তখন যে কোনো একটাকে সিন অ্যান্টি করতে পারো, এটাকে তুমি অ্যান্টিও বলতে পারো, এটাকে সিনও বলতে পারো। ধরো তুমি সিন বলছো, সাপোজ সিন বলছো, তাহলে OH এর সিন পজিশনে কি আছে? মিথাইল না, সিন মিথাইল, মিথাইল শেষ। OH এর অপোজিট সাইডে কি আছে? ইথাইল না, এরপরে অপোজিট সাইডেরটা লিখবা ইথাইল, স্পেলিং ইথাইল শেষ। এরপরে পুরো যৌগটার নাম কি? পুরো যৌগটার নাম কি? এটা কিটো ছিল না, তাহলে কিটোক্সাইন শেষ। এতটুকু, আর কোনো পড়া নাই। এটাকে তুমি আবার অন্য নামও দিতে পারো, একবার সিন ধরে হিসাব করতে পারো, আবার তুমি অ্যান্টি ধরে হিসাব করতে পারো। অ্যান্টি বললে তখন কি হবে? ফার্স্টে আগে লিখবা ইথাইল, তাহলে অ্যান্টি ইথাইল, এরপরে কি লিখবা? অ্যান্টি ইথাইলের পরে মিথাইল লিখবা। দুইটাই সেম নাম, দুইটাই সেম নাম। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা কাহিনী না করে এটাকে আমি সিন বললাম, একটাকে সিন বলি, এবং যদি এর পরবর্তীতে কি এটা যদি সিন হয় তাহলে এটা অ্যান্টি হচ্ছে না? কোনটা? CH3 C2H5 এটা অ্যান্টি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখলাম কি? এটা আমি লিখলাম অ্যান্টি। তাহলে অ্যান্টি কি আছে? মিথাইল, এই অ্যান্টি মিথাইল, এরপরে ইথাইল কিটোক্সাইন, অ্যান্টি লিখলাম। ধর অ্যান্টি, তাহলে অ্যান্টির পজিশনে কি আছে? সেম নামই হবে, এটা সেম নামই হবে, ঠিক আছে। এরপরে কি লিখলাম? ধরো এটা অ্যান্টি লিখছো না, আগে ফার্স্টে কি ছিল? সিনের পজিশনে কি আছে? সিনের পজিশনে কি আছে? ধর আমি ফার্স্টে লিখলাম কি? সিন, সিন। এটাকে তুমি যদি সিন লিখো তুমি এটাকে সিমও লিখতে পারবা, সমস্যা নাই। এটা বইয়ে বলা হচ্ছে যে কোনো একটা নাম দেওয়া যাবে, যে কোনো একটা নাম, সমস্যা নাই, একই নামই দেওয়া যাবে। তুমি এটাকে ধরো সিন, সিন হলে কি আছে আমাকে বলো? ইথাইল না? সেম না থাকুক সমস্যা নাই তো। অনেককে বলছে ভাই নাম কিন্তু সেম, সেম হয়ে যাচ্ছে। আর নাম সেম হলে সিন এবং অ্যান্টি ডিফারেন্ট না? সিন এবং অ্যান্টি ডিফারেন্ট। দেখো OH এর অবস্থানে কি আছে? তুমি যখন সিন যখন বলতেছো OH এর সিন অবস্থানে কি আছে? সিন ইথাইল, দুইটার নামই কিন্তু সেম। নাম দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সিন ইথাইল, এরপরে কি? মিথাইল। অর্থাৎ এখানে সিন মিথাইল কিন্তু দুইটাকে বলা যাবে। এটা বইয়ের মধ্যে লেখা আছে, তোমাদের বইয়ের মধ্যে না, এটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বইয়ের মধ্যে লেখা আছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর IUPAC কর্তৃক নামকরণ এভাবে করা হয়েছিল। সো যাদের কনফিউশন লাগতে পারে তোমরা গুগলে সার্চ করতে পারো, কারণ আমি তো ভুল পড়াবো না কখনো, আমার ভুল হতে পারে না। সিন ইথাইল এরপরে মিথাইল নামটা হয়ে গেছে, বুঝতে পারছো? এখন যারা বলছো ভাই নাম সেম হয়ে যাচ্ছে, সেম হলো সিন এবং অ্যান্টি ডিফারেন্ট না, সিন এবং অ্যান্টি ডিফারেন্ট। তুমি একটাকে সিন ধরো আরটাকে তুমি অ্যান্টি লিখে দিবা, ন্যাশনাল নামকরণ এটা দুইটাই হতে পারে, তুমি এটাকে সিনও বলতে পারবা আবার এটাকে অ্যান্টিও বলতে পারবা, একটু কনফিউশন লাগতে পারে আর কি, একটু হালকা কনফিউশন লাগতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবা। আমি বুঝতে পারছি তোমাদের আজকের ক্লাসটা একটু কঠিন লাগতেছে, তবে আরেকবার রেকর্ড ভার্সন দেখবা, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবা, 10টা 30-এ পরীক্ষা হবে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই। ওকে, আচ্ছা।